সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আমার নাম সাইদিয়া গুলরুক, আমি দৃকের সাথে আছি। 1989 সালে যখন দৃক প্রতিষ্ঠিত হয় তখন সহজ সরল প্রতিদিনের বাংলায় যদি বলি তাহলে জনতার সংগ্রাম চলছেই চলবে, সেই দর্শন থেকে রাজনীতি থেকে দৃক শুরু হয়। আজকে 35 বছর পরে আমরা যখন দৃকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি তার ঠিক এক মাস আগে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ইতিহাসের নির্মমতম স্বৈরাচারের পতন ঘটেছে। তা সত্ত্বেও আমাদের আজকেও আমরা সেই একই স্লোগান, একই দর্শন, রাজনীতি নিয়ে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে জনতার সংগ্রাম চলবে। প্রশ্ন করতে হবে, করতে থাকতে হবে, কাজ চলছে। সেই কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতেই বললাম যে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আপাত স্বাধীনতা পেয়েছি, বা যাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলছে। সেই স্বাধীনতা সহজে আসেনি। অনেক স্বপ্ন চুরমার হয়ে গিয়ে অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা আজকে পেয়েছি। এখানে স্বাধীনভাবে অনেক কথা বলতে পারছি, রক্তাক্ত স্বৈরাচার বলছি। তো যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলার অধিকার ফিরে পেয়েছি, তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করি এবং অনুষ্ঠানের শুরুতে একই সঙ্গে ফিলিস্তিনে যারা স্বাধীনতার সংগ্রাম করছেন, সেই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানিয়ে আমরা আসুন 1 মিনিট নীরবতা পালন করি। সবাইকে ধন্যবাদ। আমাদের যেই প্রদর্শনীটির উদ্বোধনী আয়োজনে আমরা আজকে এখানে এসছি, সেটার পেছনের যে ভাবনাটা সেটা একটু সংক্ষেপে বলি। যে স্বৈরাচার, যে আওয়ামী স্বৈরাচারের যে 16 বছরের পতন জুলাই আগস্ট মাসে আমরা দেখলাম, সেই স্বৈরাচার সরকারের একটা প্রধানতম হাতিয়ার ছিল ইতিহাসকে কক্ষিগত করে তার নিপীড়নমূলক সকল কর্মকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করা। আমরা এই বারে জুলাই অগাস্ট মাসের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনের যে গণ অভ্যুত্থানের ইতিহাস, সেই ইতিহাস যাতে ভবিষ্যতের যে নতুন বাংলাদেশের কথা আমরা ভাবছি, যেই আগামী সময়ের জন্য আমরা অপেক্ষা করছি, সেই সময়ে যাতে কোনো পক্ষ, কোনো শক্তি, মিছিলের শেষ সারিতে দাঁড়ানো যে ব্যক্তি, যেই মানুষ, যে আদিবাসী, যে নারী, যে মানুষ গুলিবিদ্ধ হয়েছে, স্লোগান দিয়েছে, তারও যেন এই গণ অভ্যুত্থানের ইতিহাসে সমান হক থাকে। ইতিহাস যেন আগামীতে সকলের জন্য সমান হয়, সেই অধিকার প্রতিষ্ঠা করার কাজ আমাদের সবাইকে করতে হবে। এটা একার কাজ না, কিন্তু সেই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ আগামীর সময়কে তৈরি করার জন্য। সেই কাজটা একটা সামান্য অংশ, শুরুর অংশ নিয়ে আজকে প্রদর্শনী বুক পেতেছি গুলিকর। কিন্তু এই কাজটা কোনোভাবেই সম্ভব না যদি না যাদের রক্তের বিনিময়ে এই ইতিহাস রচিত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করি, তাদের স্বজনদেরকে আমরা পাশে রাখি। যে স্বজনদের সহমর্মিতা, স্বজনদের আশীর্বাদ ছাড়া এই ইতিহাস লেখার কাজ সম্ভব নয়। তাই আজকে আমরা দৃকের সকলে, এবং আমরা নিশ্চিত যে আপনারা যারা এখানে এসেছেন তারা সকলে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আজকে আমাদের এই আয়োজনে শহীদ পরিবার, আহত পরিবার এবং এই আন্দোলনের মিছিলে প্রতিদিন স্লোগান তোলা মানুষজন আমাদের পাশে আছেন। আমরা তাদের অভিজ্ঞতা, তাদের স্বজনদের হারানো, যারা হারিয়ে গেছে তাদের সাহসের কথা আজকে শুনব। আমি শুরুতেই ফারহান ফায়াজ রেসিডেন্সিয়াল মডেল কলেজ যে ছাত্র ছিলেন, সেপ্টেম্বর 12 তারিখে ওর জন্মদিন হবে, 18 বছর হওয়ার কথা। ফারহানের ফেসবুক পেজে লেখা ছিল ইন্ট্রোতে যে সবার মরতে হবে, কিন্তু আসুন এমনভাবে জীবন গড়ি যাতে মরলে মানুষ মনে রাখে। ও এমন সাহসী জীবনই কাটিয়েছে যা আমরা ওকে তো ভুলি নাই, ভুলতে পারবো না। ফারহান ফায়াজের খালা মুনমুন ফারজানা আমাদের সাথে আছেন। আমি শুরুতেই মুনমুন ফারজানাকে বলার জন্য অনুরোধ করছি। মুনমুন ফারজানা একজন স্কুল শিক্ষক,
মুনমুন ফারজানা, আপনি আমাদেরকে যদি ফারহানের কথা এবং আন্দোলনের কথা বলতেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা মুনমুন। আমি ফারহান ফাইয়াজের মুনাম্মা। আমাদের পরিবারের প্রথম বাচ্চা, আমার বড় বোনের ছেলে। আমাদের অনেক যত্নের, অনেক শখের, অনেক আদরের বাচ্চা। 2006 সালের 12ই সেপ্টেম্বর ও জন্মগ্রহণ করে। অত্যন্ত মেধাবী, সুদর্শন, অনেক সাহসী আমাদের বাচ্চা ছিল। অনেক প্লেফুল, অনেক উৎফুল্ল, মানে কোনো কিছু নিয়ে খুব মানে প্রাণস্পন্দন ছিল ওর জীবনে। মানে সব কিছু নিয়েও খুব উপভোগ করতে পছন্দ করতো জীবনটাকে। অনেক সবাই দেখে বলতো যে মানে সবসময় হাসি খুশি, সবসময় খেলাধুলা, এরকম। তো আমি যেহেতু শিক্ষক, ছোটোবেলা ওকে পড়ানোর সুযোগ হয়েছে। ওর যখন 2-3-তে পড়তো, ছোট ছোট অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ বলতো, জানো মুনাম্মা, আমি একবার পড়লে মুখস্থ হয়ে যায়। আমিও দেখতাম যে ওর পাশে আমি অন্যান্য বাচ্চাকে পড়ালে ও সবার আগে ওটা শিখে ফেলতে পারে। বিজ্ঞান নিয়ে ওর খুব আগ্রহ ছিল, বিজ্ঞানী হতে চাইতো বড় হয়ে। জীবনের আদর্শ আসলে আমরা একসাথে মানে আমাদেরটা দেখেও বড় হয়েছে, তো অনেক গল্পে, অনেক কিছুতে বোঝা যেত আসলে অনেক সাহসী, দেশের প্রতি যে মমত্ববোধ একদম খাঁটিই ছিল ওর। তারপরে সততা ওর মধ্যে আমি দেখতাম যে মানে খুব অনেস্টি ব্যাপারটা খুব প্রখর ছিল। মানে কিছুদিন আগে ওই গত বছর 2023-এর ডিসেম্বরে ওদের কলেজে একটা ফেস্টিভ হলো, সায়েন্স ফেস্ট, অনেক বড় একটা, প্রায় 80 লাখ টাকার একটা প্রজেক্ট। তো ওইখানে ওই সায়েন্স ক্লাবের ভলান্টিয়ার ছিল। সকাল থেকে মানে কয়দিন ওকে একদম টানা কাজ করতে হতো। তো একদিনের ঘটনা, ওর সেদিন এক জুনিয়র ছেলে আমার পাশে আসলো, বলল যে আন্টি সারাদিন খেটেছে, তো খাবার মনে হয় কম পড়েছিল। তো বলতেছে, ফারহান ভাইয়া সারাদিন খাটলো, তো আমি খাবার পাই নাই, তা আমাকে বললো যে তুমি এটা নাও। মানে খুবই অবাক যে অন্য কোনো ভলান্টিয়ার তো এটা বললো না, ফারহান ভাইয়া ওনার খাবারটা দিয়ে দিল। মানে এই রকমের, মানে ওর মধ্যে সততা ব্যাপারটা ছোটবেলা থেকে অনেক প্রখর ছিল। এই আন্দোলনের শুরুর দিকে তো আমরা সবাই ফেসবুকের মাধ্যমে দেখছি বা এরকম কিছু। 16 তারিখে যখন আমি স্কুলে যাচ্ছি, তখন আসাদ গেটের ওইদিকে দেখি যে সেন্ট জোসেফ স্কুল আর রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্ররা সবাই আসছে। মানে এক সাইডের রাস্তা বন্ধ, শুধু বাম দিকের রাস্তাটা খোলা, ধানমন্ডি থেকে যাওয়ার পথে বাম দিকের রাস্তাটা খোলা, ওই দিকের রাস্তাটা পুরো ব্লক। ওখান থেকে সব ছাত্ররা মানে রোড বন্ধ করে দিয়ে আন্দোলনে এসেছে। তো আমি আবার বাসায় সারাদিন স্কুল করার পর বাসায় গিয়ে আবার দেখলাম। তো আমি আবার বললাম, তুমি আসছিলা? ওর স্টোরিতে শেয়ার করলো যে ওখানে ওরা ছিল, ভিডিও দিচ্ছে, স্টোরি দিচ্ছে। তা আমি বললাম, বাবা আর যেও না। বলে, মুনাম্মা কী বলো তুমি, যাবো না কেন? এটা তুমি একদম টিচার, তুমি এই কথা বলছি না বাবা, মারামারি হতে পারে তো, লাইফ রিস্ক। বলে, তাতে কি, যাবো না? তুমি এটা কি বলো? 16 তারিখ বাসায় ফিরতে ফিরতে ওর প্রায় রাত 10টা বেজে গেছে। আমরা অনেক খুব টেনশনে ছিলাম। আমি ফোন দিচ্ছি, তখন ফোন ধরছে না। তারপর আমার বড় ভাই, ওর মামা ফোন দিচ্ছে, আমার বোনকে ফোন দিলাম, বলকি না এখনও পৌঁছায় নাই। রাত 10টার মতো বেজে গেছে। তো পরের দিন আশুরার বন্ধ ছিল, 17 তারিখ। ওই দিন সারাদিন রেস্ট করেছে, যেহেতু আগের দিন সারা রাত দিনই ওরা রাস্তায়, ওই ধানমন্ডির ওই 27 নম্বরে ওখানে ওরা জমায়েত হয়েছিল। 18 তারিখ 17 তারিখ রাতেও বললাম যে বাবা আর কালকে কিন্তু ঝামেলা হবে, যেও না। মেসেজ পাঠিয়েছিলাম আমি। পরের দিন দুপুর 2টা, আমি থাকি ধানমন্ডিতে, 2:57-তে আমি খবর পাই যে এরকম গুলি লেগেছে। তা আমি প্রথমে আসলে বিশ্বাস করতে পারিনি যে
গুলি লেগেছে নিশ্চয়ই। তার আগে 16 তারিখ যখন আবু সাইদ শহীদ হলেন, তখন ও আমাকে ওই ভিডিওটা আমাকে পাঠায় আমাকে মেসেঞ্জার, বলকে দেখো মোনাম্মা কীভাবে গুলি করলো। আমি সেটাই তো, মানে এটা তো আসলে বিশ্বাসযোগ্য না। তো 18 তারিখ যখন আমি শুনলাম যে গুলি লেগেছে, মানে আমি আসলে জাস্ট মানে ভাবছি কোনো মিস ইনফরমেশন, মানে এটা কীভাবে গুলি কীভাবে লাগে, মানে ওরা তো নিরস্ত্র। আমি যতদূর জানি সব ফ্রেন্ডরা একসাথে 27 নম্বরে আসার কথা, বা ওই দিন যে ও আসবে আমরা তো সব মানা করে দিছি। ও ঘুমাচ্ছিল, আসলে ঘুমাচ্ছিল। ওর একটা ফ্রেন্ড 11টার দিকে ফোন দেয় যে কি রে আসবি না, আমরা তো এখানে। উঠে কোনো মতে নাস্তা করে আমার বোন বলল যে আজকে যেও না, আজকে তো অবস্থা নাকি ভালো হবে না, সবাই বলছে তোমার মামা মানা করলো, খালামানি মানা করেছে, আজকে যেও না। বলছে না আমি যাব, আমার কিচ্ছু হবে না, আই উইল ব্যাক। ওই যে বাসা থেকে বের হলো। আর তখন সেই দিন তো আসলে ইও ছিল না, গাড়ি টাড়িও ছিল না। হেঁটে সে বেইলি রোড থেকে ধানমন্ডি পর্যন্ত হেঁটে হেঁটে আসলো। তো এসে ওর যে বন্ধুদের সাথে, ওদের জুনিয়র ছিল কিছু, তার আগেই কিছু আহত যারা দেখেছে আর কি বলেছে যে আমরা দেখলাম যে ওর কলেজের একজন শিক্ষক ওদের শুনে আবার নিতেও আসছিল যে তোমাদের এখানে থাকা দরকার না, আজকে তো মানে আজকে খুব বাজে হবে, সিচুয়েশন উইল বি ওয়ার্স্ট, চলো। তো নাকি বলছে, বলকে আমি দেখে আসলাম যে সানগ্লাস পরা সবাইকে টুথপেস্ট লাগিয়ে দিচ্ছে, পানি দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, ভলান্টিয়ার কাজগুলো করছে আর কি, যারা এর আগে আহত হলো, যে মিছিলে ধাওয়া খেয়েছে, স্প্রিন্টার লেগেছে। এটা একটার দিকের ঘটনা। স্যার তারপরে চলে গেছে, কিছু বাচ্চা, কলেজের বাচ্চারা, ওরা আবার ব্যাকও করলো। আর ওর গুলি লাগে সম্ভবত আমরা বিভিন্ন মানে মাধ্যম থেকে খবর পেয়ে জানতে পারি 2টা থেকে সোয়া 2টার মধ্যে। আর আমি খবর পাই 2:57-তে। হসপিটাল থেকে প্রথমে ওর বাবাকে ফোন দেওয়া হয়, তারপরে আমার ভাই আমাকে ফোন দেয়। তো ওই যে যেটা বলছিলাম যে আমি আসলে বিশ্বাস করিনি যে কীভাবে গুলি লেগেছে, এটা নিশ্চয়ই মিস ইনফরমেশন, মানে এটা হতে পারে না আর কি। পরে যখন হসপিটালে পৌঁছলাম, ওকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। 27 নম্বর থেকে ওটাই নিয়ারেস্ট হসপিটাল ছিল। তো আমি গিয়ে আর পাইনি ওকে, হি ওয়াজ ডেড। তো ডক্টরের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওনারা ইমার্জেন্সিতে মনে হয় 2টা নিঃশ্বাস নিয়েছিল, আর আইসিইউ ওই লিফট দিয়ে আইসিইউতে তুলতে বলছে লিফটেও হয়তো ওর প্রাণটা ছিল না। তো ওই সময় তো আসলে আমাদের মানসিক অবস্থা কি বুঝতেই পারছেন, মেনে নিতে পারছিলাম না যে আমাদের তো আদরের সন্তান এভাবে করে চলে যাবে। পরে ওর বন্ধুরা যেটা বলল যে আমার সন্তান, আমার বাচ্চা বীরের মতোই আসলে প্রাণটা দিয়েছে। এমন আগে যেমন পড়তাম না বিভিন্ন মুক্তিযুদ্ধের শহীদরা কিভাবে প্রাণ দিয়েছে, বললো যে ও যখন এইরকম পাল্টা ধাওয়া হচ্ছে তখন 27 নম্বরে ওরা এক পাশে ছিল, ওই পাশে ছিল পুলিশ আর কিছু হয়তো অন্য রাজনৈতিক কর্মীদের দলের লোকজন ছিল হয়তো। তো বললো যে আন্টি বারবার ধাওয়া দিচ্ছে, আমরা একটা সময় আমরা গলির ভিতরে ঢুকে গেছি, গোলাগুলি হচ্ছিল যখন। তো বলতেছে ও আর আসে নাই, তো ওর কারণ ও সায়েন্স ক্লাবের ছিল, ভলান্টিয়ার ছিল। তো সায়েন্স ক্লাবের কিছু জুনিয়র বাচ্চা কাচ্চা ছিল 9-10-এর, ও নাকি সবাইকে সরাই দিয়ে সামনে এগিয়ে গেল। ওর এক ফ্রেন্ড ছিল প্রত্যয়, ও আমাকে পুরো বললো যে আন্টি আমাকে সরাই দিয়ে বললো, এখনও কাঁদে আর বলে যে আন্টি আমার গুলিটা ফারহানের বুকে লেগেছে। ও আমাকে সরিয়ে দিয়ে সামনে গেল, জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে পড়ে গেল 2টা গুলি, হার্টের মধ্যে 2টা গুলি, একদম এইম করে। এরকম না যে গোলাগুলি হয়েছে, গুলি ছোড়া হয়েছে, একদম এইম করে। কিভাবে পারে আমার এতটুকু বাচ্চা, আমার 17 বছর 10 মাসের বাচ্চার গায়ে, নিরস্ত্র বাচ্চা, শান্তিপূর্ণ আন্দোলনে তারা যোগ দিয়েছে, হাতে কিচ্ছু নাই, সেই বাচ্চার গায়ে বুকের হার্টের মধ্যে 2টা গুলি। ডক্টর আমাকে এটাই বললো যে অন্য কোথাও হলে, বলতেছে আমাদের তো ম্যাম কিছু করার ছিল না, মানে ওকে পেয়েছি আমরা, সময় পাইনি। I was consulted with senior doctors, সিটি হসপিটালের। তো সাথে সাথেই পড়ে যায়
দেখে তখন ওরা বন্ধুরা নিয়ে হসপিটালে নিয়ে যায়। এটাই, আমার বাচ্চা কি বুঝেছিল যে এইভাবে গুলি লাগবে এবং ও বাসায় ফিরতে পারবে না? কোন দেশে আমরা আছি? এতটুকু বাচ্চার এত নিরপরাধ, নিরস্ত্র, শান্তিপূর্ণ আন্দোলনে তারা গিয়েছে, তারা যে বাসায় ফিরতে পারবে না আমরা কি বুঝেছি? কিভাবে পারে এতটুকু বাচ্চার এই যে যারাই তো এটা একটা কারো হুকুমে হয়েছে, কারো নির্দেশে এভাবে বাচ্চাদের উপর আক্রমণ করা হলো, গুলি করা হলো। আমরা আসলে, আমাদের তো আসলে হারানোর কিছু নাই, উই হ্যাভ লস্ট এভরিথিং। আমাদের জীবনেই শক্তি 90% আমরা হারিয়ে ফেলেছি। আমরা আসলে যতদিন বেঁচে আছি আমরা শুধু এই জন্য হয়তো বেঁচে আছি যে আমরা এর বিচার যাতে দেখে যেতে পারি, যে অন্যায়ভাবে হাজারো ছেলে পেলে বা মানুষজন, দেশের সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষ যেভাবে প্রাণ দিয়েছে, আমরা আসলে এটার বিচার যেন যে দেখতে পারি। এখন আমাদের আসলে একটাই মনোকামনা বলেন, মনোবাসনা বলেন, এতটুকুই আমরা চাই। সব শহীদদের, সব ভিকটিম যারা আছে, হতাহত, সব কিছুর বিচার যেন আমরা দেখে যেতে পারি, এতটুকুই আমাদের এখন শহীদ পরিবারের এতটুকুই আশা এবং এটাই চাওয়া আমাদের। ধন্যবাদ। বিচারের দাবির সাথে আমরা সকলেই একাত্মতা ঘোষণা করছি। বারে বারে বিচারের দাবি সকল জায়গা থেকে উত্থাপন করা হচ্ছে। বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার যে ঘোষণা, সেটার সাথেও একাত্মতা ঘোষণা করছি। আমি এবারে আমাদের সাথে আহত সহযোদ্ধা জোবায়ের আছেন, তাকে বলার জন্য অনুরোধ করব। সেই সুযোগে আমি আরও একটা কথা উল্লেখ করতে চাই। আপনারা প্রতিদিন পত্রিকাতে দেখছেন যে 17 থেকে 30, অনুমান করা হচ্ছে 6 সপ্তাহের আন্দোলনে 17 থেকে 30,000 মানুষ আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে এবং নানাভাবে আহত হয়েছে। তাদের সুচিকিৎসার জন্য সিস্টেম্যাটিক্যালি এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও কোনো ব্যবস্থা নিতে পারে নাই এবং এটা অত্যন্ত দুঃখজনক। একটা সরকার, যেই সরকার আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসছে, সেই সরকারের স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ উপদেষ্টাদের প্রধান এবং প্রথম পদক্ষেপ আমরা আশা করেছিলাম যে তারা জুলাই মাসের 15 তারিখ থেকে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জায়গা থেকে যেভাবে আহতদের চিকিৎসার জন্য দল গঠন করে কাজ করছিল, তারা সেই দলদের সাথে সভা আহ্বান করবেন, করে সুনির্দিষ্টভাবে নিয়মতান্ত্রিকভাবে আহতদের চিকিৎসার ব্যবস্থা করবেন। আপনারা নিচে প্রদর্শনীতে দেখবেন, তাছাড়া প্রতিদিন পত্রিকাতেও দেখেছেন, এছাড়া সোশ্যাল মিডিয়াতে একজন শিক্ষার্থীর গুলি খাওয়ার ছবি প্রায় এই দেশের সকলে দেখেছে, যে একটা নির্মাণাধীন ভবনের ছাদ থেকে একজন শিক্ষার্থীকে 6 জন পুলিশ গুলি করে মারার চেষ্টা করছে। সেই শিক্ষার্থী একটা সরকারি হাসপাতালে কিছুদিন আগে তার অপারেশন হয়েছে, কিন্তু এই সার্জারির যে দেখভাল করা, সমন্বয় করা, একজনকে সার্জনকে জোগাড় করে দেওয়া, এই সকল কিছুই এখনও পর্যন্ত, এটা গত সপ্তাহের ঘটনা, বেসরকারি উদ্যোগে স্বেচ্ছাসেবকরা করছেন। সরকারের দিক থেকে সুনির্দিষ্টভাবে ভিজিবলি এফেক্টিভ কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এই সুযোগে এই কথাটা উল্লেখ করছি। আমরা আশা করি যে খুবই দ্রুত যারা সরকারে আছেন তারা আহতদের সুচিকিৎসার, সম্মানজনক সুচিকিৎসার ব্যবস্থা করবেন। আমি এবারে যুদ্ধাহত শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার নাম সাইফুদ্দিন এমদাদ, বাবু এমদাদ হিসেবে সবার কাছে পরিচিত। হয়তো একটু সময় বেশি নিয়ে ফেলবো, হ্যাঁ, দু একটা মাথায় যে কয়েকটা কথা আছে বলবো। একেবারে যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি হচ্ছে ঢাকা আলিয়ায়, তার তো আমি খাওয়া দাওয়া একে উঠবস ঢাকা ইউনিভার্সিটি বড় ভাইদের সাথে বা যারা আছে ওনাদের সাথে।
আন্দোলনের একদম শুরুর পিরিয়ড থেকে, একদম মানে যেদিন থেকে শুরু হয় তখন থেকে একেবারে শুরু থেকে ছিলাম। এমনকি আমার লাইফের অন্যতম একটা বেস্ট মোমেন্ট হচ্ছে, মানে সেটা আমি খুব প্রাউডলি বলতে পারি যে আমার যে ক্ষোভ সেটা আমি সেদিন খুব বেশি উগরে দিতে পারছিলাম। যে আমাকে যখন চিটংয়ে যখন আমি পড়াশোনা করি বা থাকি, আমি জানি না কী জন্য কী কারণে আমাকে তখন তারা গায়ে হাত তুলছিল। আমি খুব মানে আমার একটা মানে পছন্দের জিনিস হচ্ছে ক্যামেরা, আমি ছবি তুলতে খুব ভালোবাসি। আমার সে ক্যামেরাটা তারা ভেঙে ফেলে, মানে সেটা আমার খুব কষ্ট লাগে যে আমার জীবনের চেয়েও মানে তখন আমার ক্যামেরাটাকে খুব পছন্দ ছিল, ভালো। আমার 1,80,000 টাকার ক্যামেরা তখন তারা ভেঙে ফেলে, আমাকে মারে। কী জন্য মারে, আমার ক্যামেরা কী জন্য ভাঙে আমি এখন পর্যন্ত জানি না সে উত্তর। আমাকে তারা মারে, সে তথাকথিত তারা ছাত্রলীগগুলা। সেই যে আমার ভিতরে একটা ক্ষোভ, আমি সেদিন 14 তারিখ যখন আমাদেরকে রাজাকার বলল, আমার এক বড় ভাই ফোন করলো। আমি তখন জগন্নাথ হল থেকে খেয়ে আমি হলে থাকি না, আমি ওখানে বক্সিবাজার মোড়ে বাসায় থাকি, আমরা ম্যাসে। আমাকে ফোন দিলে, আমদার তুই কই, তাড়াতাড়ি টিএসসিতে আয়। আমি ঠিক জানি না কি হয়েছে ভাই, আমি যে বললাম ওনার স্টাইলে বুঝলাম যে আমার ইমার্জেন্সি টিএসসিতে যাওয়া লাগবে। আমি তখন রিক্সাওয়ালাকেও কিছু না বলে হাত দিয়ে ইশারা করলাম, উঠলাম। তখন গিয়েই যে ঐতিহাসিক সেই স্লোগান যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। জাস্ট তখন যে আমার ভিতরে যে আগে যে ভয়টা কাজ করছিল, বা আমরা তো সব একটা ট্রমার মধ্যে সবসময় একটা ভয়ে আতঙ্কে ছিলাম, কিন্তু সেদিন যখন একসাথে যখন এভাবে বলতে পারছে, আমার বুকটা যেন হালকা হয়েছিল। যে খুব বেশি আমিও পার্সোনালি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম যে আজকে কিছু হোক আর না হোক কিছু একটা করে ফেলবো, এমন একটা ইয়েতে ছিলাম। তারপর দিন 15 তারিখেই তো সেদিন ছাত্রলীগ প্রথমে হামলা করে। আমার ডান হাত ঠিক 2 দিন অবশ ছিল, আমার ডান হাতটা যখন হামলা করে। আমরা তো আসলে ওভাবে ছিলাম যে আমাদের কীভাবে অ্যাটাক করবে বা মারবে, এটা কল্পনা তো ছিল না। তারপরে খুব ভয়ঙ্করভাবে আসলে আমি ঢাকা মেডিকেলে আমি তো ব্যথা পাইছি, আর সাথে আরেকজন মাথা পেটে গেছে, আরেকজন আসলো, তাদেরকে নিয়েও যাচ্ছি, সেখানেও আমাদের গায়ে হাত তুলে। অলরেডি আমাদেরকে মেডিকেলের ভিতরে গিয়ে আমি 3 বার ধাওয়া খাই, যে ধাওয়া নিয়ে আসতেছি, আমি নিজে তো পড়ে যেতে, হাঁটতে আমার তখন কষ্ট হচ্ছিল, ব্যথা পাইছি। সে ভয়ঙ্কর অবস্থা, আসলে বিভৎস তখন। তারপরে 16 তারিখ আমার একটু মেজাজ গরম। 16 তারিখ যখন আমরা আবার পরদিন যখন আন্দোলন হয়, ভিসি চত্বর আমার একটা ভিডিও ভাইরাল হয়, অনেকেই হয়তো দেখে থাকবেন, আমার মুখটা দেখেন না, পিছন থেকে দেখছেন। আমি পুলিশকে খুব বকাঝকা করি যে আমার তখন চুলে ঝুঁটি বাঁধা ছিল, একটা সাদা টি শার্ট গায়ে দেওয়া, একটা জকার্স পরা, অনেক বেশি ভাইরাল হয়েছে, এখনও আপনারা দেখে থাকবেন। তারপর থেকে আমার জীবনটা আরেক বিভীষিকাময় চলে যায়। একজন ফোন দিয়ে বলে একটা গোয়েন্দা সংস্থা NSI। আমি বিশ্বাস করেন আমাকে, আপনি কে? পরবর্তীতে ওনার সাথে আমার দেখা হয়, উনি আমার পরিচয় দেয়, বলে যে ভাই তুমি আমার ছোট ভাই, উনি একের পর এক বলতেছে তোমার বাসা ওখানে, তুমি এখানে পড়াশোনা করো, তোমার আব্বু এটা করে। আমি পরে অবাক হয়ে যাই, কি? তারপরে NSI মেম্বার আরেকজন আমাকে ফোন করে, তখন একটু কি মানে আমি একটু ভয় পেয়ে যাই আসলে। তারপরে ভয় পাইছি, আর যা হবে হোক, হয়ে গেছে, রাস্তা ছাড়াবে না। তারপরে আমরা তো করতেছি আজিমপুরে। আমার খুব আফসোস লাগতেছে, একটা ভিডিও, মানে আমরা 7 জন ছিলাম, যে রায়ট কারটা যাচ্ছিল যে APC পুলিশের, আমরা সেটা আটকাতে পারিনি। তারপরে খুব ম্যাসাকার হয়েছে ওই দিন আজিমপুরে, 18 তারিখের তারপরে 19 তারিখ আমি ভাগ্যের জোরে বেঁচে আছি। আর একটু বলে রাখা ভালো, ভাগ্যের জোরে বলতে আমি অলরেডি ডান চোখে দেখি না, আমি ডাল চোখে গুলি লাগে আমার। আমাকে কালো চশমা দিতে বলছে, আমি কালো চশমা দিই না, যেন আমাকে অন্ধ না বলুক কেউ, সেই জন্য আমার কিন্তু ইরিজেস হচ্ছে একটু লাইটে। তো সেদিন আমি ঠিক ওই যে ফায়েজের কথা যেমন বলল, আসলে আমি ঠিক 3 হতে 4 সেকেন্ডে আমি বেঁচে যাই। আমার সাথে যে ছিল তার দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বেরোয় যায়। আমি তো তখন ইনস্ট্যান্ট বুঝলাম, আমি পরিচিত না। সে 19 তারিখ পল্টনে, সে ইনস্ট্যান্ট ওখানে, মানে জাস্ট আমি 3 হতে 4 সেকেন্ডে মানে ফায়ারটা লাগার আমার কথা ছিল,
জাস্ট আমি কীভাবে জানি বেঁচে যাই, আমি মাথা নিচু করে ফেলছিলাম। আমি বসে যাই যখন হুটস্থল ফায়ার, আমি বসে যাই, সে বসতে পারে না, বা আমি একটু এদিকে চলে আসি, সে ইনস্ট্যান্ট মারা যায় ওখানেই, মানে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে। আর আমি রক্ত মানে সহ্য করতে পারি না। আমি অন্যদেরকে বললাম, ভাই ও তো মনে হয় না আছে, আমাদের ঢাকা মেডিকেল নিয়ে যায়। সেই যে শুরু হলো এক সংগ্রাম মুখর দিন, বা আমাদের সংগ্রাম, আমরা যারা ছিলাম। তারপরে আমি যেখানে ছিলাম ওখানে সর্বশেষ আমার ওই ভিডিওর কারণে আশপাশে যারা ছিল সবাই আমাকে নিয়ে আতঙ্কিত, তুমি তো খুব বেশি নজরে পড়ে গেছো, আর তোমার ভিডিও তো খুব বেশি ভাইরাল হয়ে যাওয়াতে আমার ওখানেও, আমার যেখানে ছিলাম ওখানে রেড দেয়। কাকতালীয়ভাবে বিষয়তে 25 মিনিটের ব্যবধানে আমি বেঁচে যাই, আমি সরে যেতে পারি। পরবর্তীতে আমার বাসায়, চিরঙের বাসায়, আমার বাসায় 3 বার যাই। আমার আম্মা বলছে যে আমার কোনো ছেলেপেলে নাই, আমার একটা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিছি, আর আমরা এখানে আমরা বুড়ো বুড়ি 2জন থাকি, ওভাবে বলছে। ওখানে আমার বাসায় ওখানেও রেড দেয় যে আমাকে খোঁজার জন্য, আমার ছোটো ভাইকে খোঁজার জন্য। ইভেন কি আমার গ্রামের উপজেলা হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে, আমি শেষ 4 দিন ওখানে ওয়ান কাইন্ড অফ বলতে হয়ে পালাই গেছি। তখন আমার বন্ধুরাও খুব চাচ্ছিল, বলে যে আমি ওদেরকে জিদ দেখাচ্ছিলাম, আমি বলে আমার কাছে কাপড়ের সাথে ভালো লাগে না, তোরা এরকম করিস না। তারপরে ওরা বলো তুই বেঁচে থাক, বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবি। ওরা আমাকে জোর করে সন্দ্বীপ পাঠায়। ওখানেও পরবর্তীতে শুনতে পাই, আর আমার ফ্যামিলিগতভাবে একটু প্রভাবশালী হওয়াতে আমাকে কিছু করতে পারে নাই। আমাকে আমার এলাকায় খুব কম থাকে তো ভাবে পরিচিত না, কিন্তু ফ্যামিলির কারণে পরবর্তীতে শুনতে পাই আমাকে এলাকাতেও ঘেরাও করে, যে ঢাকা থেকে একটা ছেলে আসছে, যে এরকম এরকম সে আন্দোলনে লিডিংয়ে ছিল, ইয়েতে ছিল ওখানে। তারপর আমি যখন বন্ধুরা, আমি ওয়ান কাইন্ড অফ সন্দ্বীপ থেকে ফ্যামিলি কাউকে না বলে ব্যাগ নিয়ে চুরি করে চলে আসি চিটংয়ে। মানে কেউ জানে না, একেবারে কেউ জানে না। পরবর্তীতে সবাই তো অবাক। আমার ছোটো ভাই বলতেছে, আম্মুকে ফোন দিল, ভাইয়াকে তো ওই জায়গায় দেখছি। আম্মু বলে যে না, ও তো সন্দ্বীপ, ও তো বাড়িতে ওখানে আছে। বলে যে না, আমি নিজের চোখে দেখছি ভাইয়া এখানে। সেটা 2 তারিখ না 3 তারিখের কথা। তারপরে তো আমাদের আন্দোলন সংগ্রাম চলতেছে। সর্বশেষ 4 তারিখ যেদিন অসহযোগ আন্দোলন হয়, ওই দিন নিউ মার্কেট মোড়ে আমরা চেষ্টা করছিলাম আসলে আমাদের যুদ্ধর আল্লাহ তাআলা, বা আমার প্রথম আলোতে একটা ভিডিওতে, আমার কাছে ওই কোনো ডকুমেন্টস নাই। আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে, আসলে সাংবাদিকরা যে ভিডিওগুলো, ওগুলো না থাকলে আমার পার্সোনাল কোনো ডকুমেন্টস নাই যে আমি আন্দোলনে ছিলাম বা আন্দোলন করছি। প্রথম আলোর একটা ভিডিওতে দেখি আমি যে মানে আমি কীভাবে, যখন টিয়ারশেলটা আমি পড়ে, তারপর ওখান থেকে আমি কীভাবে, তখন আমরা 10-12 জন বা বেশি থেকে 20 জন ছেলে ছিলাম, পুরা তো খালি করে ফেলে। ওখানে ওই টিয়ারশেল খাওয়ার পর আমি আবার সামনে যাই, খাওয়ার পর একসাথে আমার সামনে 3টা টিয়ারশেল পড়ে, আর রাবার বুলেট আমার বুকে লাগে, হাতে লাগে, পায়ে লাগে। তো ওই ইনস্ট্যান্ট মনে হয় সম্ভবত আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আবার উঠি, তারপরে আবার আমি ওই দিন টোটাল 4 তারিখ 4 বার পড়ে যাই। যে সর্বশেষ যারা ছিল আমার পরিচিত বলে যে ভাই বেঁচে থাকতে হবে, এইভাবে আর কত। আমি শপথ করে বসি যে না, ওই দিন আমি শপথ করে এইভাবে, আমি যে কসম করে বলতেছি, হয়তো আমি মরে যাব, নাইলে তার গদি ছেড়ে দিতে হবে, আমি আর নিতে পারতেছি না। ইভেন কি আমার একটা ছোট ভাই, মানে আমি ওকে পড়াইছিও, ওর একটা আমার লাইফ বুলেট লাগে নাই, কাকতালীয়ভাবে কেন জানি লাগে নাই, ওর একেবারে এখানে লাগে কিডনিতে। তা আমি তখন ওইটা দেখার পরে বলি যে আমি বলি যে আমি মরে যাব, আমার আর বাঁচার কোনো আমার শখ নাই, এতগুলো লাশ, এত কিছু। তারপরে সেদিন আসর পর্যন্ত, মানে একেবারে বিকাল। তারপরে বহদ্দারহাট নাম শুনে থাকবেন। তারপরে ওই যে নিউ মার্কেট মোড় থেকে আমি কি করি, ওখানে যারা মেয়েরা ছিল, ওখানে তো বিভৎস একটা অবস্থা ছিল, ভয়ঙ্কর অবস্থা। পরবর্তী গুলিরগুলো আমি স্বচক্ষে, মানে এমন অস্ত্র দেখছি যেটা আমরা রিভলভার চিনি, এগুলো পুলিশের কথা বলতেছি না, হেলমেট বাহিনীর কথা বলতেছি। যে এমন অস্ত্র দেখছি, আমার পর এক বড় ভাই আমাকে ছবি পাঠায়, বলতেছে এটা হচ্ছে AK-47। ভাই আমি এটা নিজ চোখে এই ছেলেকে দেখছি কিনা কে জানে, এই অস্ত্র আমি নিজে দেখছি। এই অস্ত্র আমি এটা দিয়ে মারলে এতটুকু সাইজের, মানে খুব আধুনিক, মানে এটা ওরা, মানে আমরা যেগুলো সিনেমাতে দেখি ভাই স্টাইলের। উনি আমাকে একটা ছবি পাঠিয়েছে, বলে যে ভাই এই অস্ত্র, আরগুলো তো আমি দেখছি, প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, প্রত্যেকের হাতে। কারণ আমি খুব কাছে ছিলাম, একেবারে একদম খুব কাছ থেকে ইয়ে করছি বলে। তারপর বহদ্দারহাট যখন যাই, ওখানে তো মানে লাগাতার 35 মিনিট, মানে সাউন্ড কি ভয়ঙ্কর সাউন্ড, গোলাগুলি কাকে বলে, মানে ওখানে মানে
বিভৎস একটা অবস্থা। ওখানে মেয়রের বাড়ি ছিল, মেয়রের বাড়িও তো বদ্দারহাট, মানে সন্ধ্যাবেলা তখন, আর লাইট টাইট সব অফ, মেন রোডের টোটাল বাতিগুলো অফ। তারপরে মানে একটা ভয়ঙ্কর বিভীষিকা, মানুষের, পুলিশ সাইরেন বাজাচ্ছে, মাইকে বলতেছে কেউ বের হবেন না, গুলি করব, বের হবেন না, গুলি করবো, আর বিভৎসভাবে গুলি করতেছে। একটা কঠিন পরিস্থিতি। পরদিন রাত ছিলাম, আমরা কি করব না করব। আমার একটা ভিডিও বানাই আমি, তখন শুনলাম নাকি 6টা থেকে কারফিউ দেয়। এখন পর্যন্ত ইন্টারনেট ইয়ার কারণে আমি আপলোড দিতে পারি না আর, মানে মানে আমার তখন ছিল যে আমরা এই কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা এই কারফিউ মানি না, তোমরা যত পারো গুলি করি, এরকম একটা। পরদিন আর আমারটা তো পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি করছে আমার চোখে। আমি পুলিশ থেকে 5 হইতে 6 ফুট ছিলাম। যে অনেস্টলি বলি, যদি ভিডিওগুলো থাকে, আমি পুলিশকে সেভ করছিলাম। আমি তো 5 তারিখ গুলি খাই বেসিক্যালি। আমি 4টা চেইন দিই, যে আমি তো ভাই মানবিক মানুষ, মানে আমরা তো আর ওদের মতো বিভৎস না। পুলিশ আমার সামনে এসে আমি সবাই চলে গেছে, তারপর আমি একটা পিলারের ইয়াতে ছিলাম, পুলিশ লাইনের সামনে। ওরা যখন গুলি শুরু করে, আমি বারবার ডোন্ট শুট বলে তখন চিল্লাইতেছিলাম, গুলি করিয়েন না, অনেকভাবে। আমি একটা পিলারের ইয়াতে ছিলাম, ওরা ঠিক বের হয়ে আমার থেকে 7 ফুটও দূর হয় না, 5 হয়তো 6 ফুট, 2টা সাউন্ড গ্রেনেড মেরে দেয় আমাকে সরাসরি। তারপরে আমি নার্ভাস হয়ে যাই, এটা কী করলো। ওরা তো দেখতেছিল যে আমি ওদের জন্য কাজ করতেছি, যে মানে উত্তেজিত জনতাকে আমি নিবৃত করতে চাইতেছি। তারপরে ওরা চাইলে আমার নিচের দিকে গুলি করতে পারতো, ইচ্ছাকৃতভাবে তারা। ভাগ্যিস আমার একটা চোখে লাগে, মানে আমি তখন, ও যখন আমাকে অস্ত্র তাক করে আমি তখন সরে যাই। এই কথাগুলো এখন বলতেছে, আমার ফ্যামিলিকে বলি নাই, আমার ছোটো ভাইকেও বলি নাই। আমি বলছি যে না, আমি কাকতালীয়ভাবে গুলি খাই গেছি, গুলি লেগে গেছে আমার। ওরা কাকতালীয়ভাবে ছিল না, ওরা ইচ্ছাকৃতভাবে পুলিশ লাইনের সামনে, আমি একদম খুব কাছে ছিলাম। ভাগ্যিস আমি এভাবে যখন হয়ে যায়, মানে ডান পাশে, তখন আমার ডান চোখে আর এই পাশটাই ওই ছড়াগুলোটা লাগে। আমি তখন, আমার খুব আফসোস লাগছে, চাইলে তোরা নিচের দিকে মারতে পারতে, একেবারে আমাকে একেবারে এইভাবে আমার চোখে বা আমার মাথায় গুলি করে দেওয়া। আসলে তারপরে কি হয়েছে, গুলি লাগার পরে আমি একটু শারীরিকভাবে দুর্বল, তারপরেও হিম্মতটা বেশি হওয়াতে বেশি করে ফেলছি। তারপরে মনে হয়, আমার ঠিক মনে নাই কী হয়েছিল। এবার একটু আমি, এখন তো মানে আমাদের সংগ্রাম অনেক কিছু মিস হয়ে গেছে। এবার আসে আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমি তো ভুক্তভোগী, আমি জানি না পৃথিবীতে এরকম ভয়ঙ্কর, জঘন্য, বিভৎস চিকিৎসা ব্যবস্থা কোথাও আছে কিনা। আমার গুলি লাগার পরে আমার চিকিৎসা শুরু হয়ে হচ্ছে, আমি সন্ধ্যা 6টার দিকে বা এই জাতীয় সময় আমার গুলি লাগে। আমি পরদিন সকাল 10টা, 10:30টার আমার ট্রিটমেন্ট শুরু হয়। এর আগে কিছু ছিল না, মানে আমি ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছি। আমার সেন্স, মানে আমি যখন সেন্সে আসি তখন মেবি রাত 9টা, 9:30, ভয়ঙ্কর যন্ত্রণা দিচ্ছে, চোখে ব্যথা, মাথা ব্যথা তীব্র। আবার মানে বলে বোঝানো যাবে না আসলে কি ভয়ঙ্কর অবস্থা। মানে আমি চিকিৎসার কথা বলতেছি, যে আমাদের আরেকটা, এখন পর্যন্ত আমাদের যারা মানে চিকিৎসা ক্ষেত্রে আছেন তারা চেষ্টা করতেছেন, কিন্তু আমি এটা সমালোচনায় ওদেরকে আমি যদি একটু বকা দিয়ে বলতে পারতাম, তাই বকা দিয়ে বলতে চাই। আসলে মাইক হাতে নিয়ে বা প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বা আমরা ফ্রিতে চিকিৎসা করে দিব বলে এসব রাজনৈতিক কথা না বলে, শেখ হাসিনাও তো বলছিল যে সবার চিকিৎসা করবে। তাহলে শেখ হাসিনা বলায়, খুনি শেখ হাসিনা বলা আর আমাদের বিপ্লবী সরকারে বলা, এটা তো ভিন্ন, মানে সেম জিনিস তো হইতে পারে না, হবে না। সেও বলছে যে সবার চিকিৎসা হবে, সবার চিকিৎসা হবে। তা আমরা এসেও বলতেছি, প্রেস রিলিজ দিয়ে সাংবাদিকদেরকে বলতেছি সবার চিকিৎসা হবে, সবার চিকিৎসা ফ্রিতে করা হবে। হ্যাঁ, আমি অনেক কিছু ফ্রিতে পাইছি, কিন্তু আমার এখন পর্যন্ত 1-2 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমার এই অ্যাবিলিটিটা আছে, আমার ফ্যামিলি এটা করতে পারছে, যার নাই। আরেকটা ছোট গল্প বলবো আমি, সেটা আরও বিভৎস। একটা ছেলে তার ফার্স্ট ইয়ারে পড়ে, যে ফায়াজদের মতো, আমি চোখে আমি তখন ওর গল্প শোনার পরে বলছে আমি 1 দিন পরে চিকিৎসা পাইছি। সে 18 দিন জেল খাটছে চোখে গুলি নিয়ে। তাকে
উত্তরা পশ্চিম থানা নাকি কি, বা উত্তরার ওইদিকে অ্যাম্বুলেন্স দিয়ে আসতেছে, অ্যাম্বুলেন্স থেকে নামায়, সে গুলিবিদ্ধ, চোখে ব্যান্ডেজ করা, ওকে নামায় পিটাইছে পুলিশ। 24 ঘন্টা থানায় ছিল, বাথরুমের পানি খাইছে, খাবারও দেয়নি। কি ভয়! ওটা তো এখন আমি খুব করে বলে ফেলতেছি। গুলিবিদ্ধ 2 দিন ছিল, অ্যাম্বুলেন্স দিয়ে আসতেছে, পুলিশ নামাইয়ে তাকে পিটাইয়ে, মানে একদম, মানে কি বলবো, ওর দাগও এখনও আছে। আমি 24 ঘন্টা থানায় ছিল, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, বাথরুমের পানি খাইছে, 18 দিন কারানীগঞ্জের জেলে ছিল, কোনো চিকিৎসা ছাড়া। ব্যথা করে, আমার ব্যথা করতেছে, এই করতেছে। ওদের সাথে আরও ছিল, গুলি লাগছে, গুলির উপরে দিয়ে লাঠি দিয়ে পিটাইছে। কি বিভৎস! বলছে ভাই, মানে এগুলো মানে অপারেশন, ডাক্তার বলছে এগুলো অপারেশন করলে তুমি মরে যাবা। ওইগুলো পিটাই পিটাই আরও ঢুকাই ফেলছে। আমরা যখন বলছি ব্যথা করে, তখন এসে মারতো। কোনো কিছু দেয় নাই ভাই, কিচ্ছু। মানে ব্যথা করলে বললে শেষ দিকে এসে নাপা খাওয়াইতো ওদেরকে। ব্যথা করলে বললে নাপা দিত, উইদাউট চিকিৎসা। মানে ওদেরও চোখে গুলি লাগে। মানে তারপর এখন আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার অনেকক্ষণ কথা হয়, যে আমি ওয়ান ঘন্টা ওনার সাথে ঝগড়াও করি। আমাকে দেখতে আসছিল, আমাকে 4 জন উপদেষ্টা দেখতে আসে। আমি ওদের সাথে বলছি, আমাকে জিজ্ঞেস করে তোমার কী লাগবে? আমার কী লাগবে মানে আমার জনতার চিকিৎসা লাগবে। আপনারা, আমার জনতার চিকিৎসা লাগবে, ছাত্র জনতার। ও দিচ্ছে, এইগুলো কী দিচ্ছে? শেখ হাসিনাও দিচ্ছে, শেখ হাসিনার রিজিমের এগুলো সব। আপনারা নতুন কী করছেন? তো এখন আমাদের যারা চলে গেছে তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। এই যে আমি ওভাবে ভেঙে পড়ি নাই, তো অনেকে আমি চেষ্টা করছি যে যারা ভেঙে পড়ছে, ভাই আমরা তো আর দেখবো না। আমি নিজে ফিল করতেছি, আমি যদি বাম চোখটা অফ করে দিই, আমি আপনাদেরকে দেখতেছি না। আমি তো ফিল করতেছি ভাই ওরা খুব করতেছে, আমি ওদেরকে একটু সাহস দেওয়ার চেষ্টা করতেছি। যদি আমাদের এই সাহসী সন্তানদেরকে বা সাহসী ছেলেগুলোকে, বা যারা এই যে বুকে গুলি লাগছে, চোখে গুলি লাগা মিনকে সে পিঠ দেয় নাই, অনেকের তো পিঠে গুলি লাগছে, তার মানে সে পিছনে ফিরে গেছিল। যারা বুক দেয় নাই, তার চোখে গুলি লাগছে না, তার বুক না, তার বুক চিতিয়ে দাঁড়াইছিল। তাদেরকে যদি আমরা আসলে, এটা কি বলবো আমি আসলে, যে এই চিকিৎসাটা আমাদের মানে আসলে সবাই জানে আমাদের চিকিৎসা ব্যবস্থা কি কঠিন, কি ভয়ঙ্কর। ও চক্ষু বিজ্ঞানে আমি বলতে হয়, উনি প্রফেসর, আমাকে যিনি ট্রিটমেন্ট, উনি ভালো প্রফেসর। যে জিনিসটা, যে মেশিনটা দিয়ে দেখতেছে, আমরা তো সবাই ক্যামেরা যারা ইউজ করি ল্যান্স, আমি তো পাঙ্গাস যেটা আছে ছত্রাক, ওই জায়গাতে পাঙ্গাস পড়ে গেছে। আমি জিজ্ঞেস করতেছি যে আপনি তো চোখে দেখেন, আমি তো একজন ফটোগ্রাফার, মানে ছবি তুলি, আমি তো বুঝি, ওইটাতে আপনি কী দেখতেছেন আমার চোখে? ওই মেশিনটা এখনও মনে বহাল তবিয়তে আছে, 4 তলায় 320 নাম্বার রুমে জাতীয় চক্ষু বিজ্ঞানে, হয়তো এখনও থাকবে। আপনারা গিয়ে দেখতে পারবেন ওই যে ল্যান্সটার মধ্যে পাঙ্গাস পড়ে গেছে। আমাদের ট্রিটমেন্ট হচ্ছে, আমি চোখে গুলি লাগাসে, আমি ডাক্তার কি দেখতেছে আমি জানি না। আমি তখন বলে বসলাম যে এটা কি, এটা আপনি কী দেখতেছেন এখানে? আমার চিকিৎসা দেখছেন, আপনি আসলে দেখতেছেন আমার কিছু। পরবর্তীতে ওরা আমাকে আরেকটা রুমে নিয়ে যায়, আমি যখন বিদ্রোহ করে বসি। তো আপনারা যে এটা কি, এগুলো কি, এটা কি, এটা দিয়ে কী দেখা যায়? এখনও যদি কেউ চান যে জাতীয় চক্ষু বিজ্ঞানের 4 তলায় 420 নাম্বার রুমে ওই মেশিনটা আছে, এখনও মনে হয় চেঞ্জ হয়নি, পাঙ্গাস পড়ে গেছে, মানদাতার আমলের মনে হয় মেশিন এগুলো। এ হচ্ছে আমাদের, মানে আমি তো ট্রিটমেন্ট এখন আমার আরও আদার্স কিছু সমস্যা, মানে প্রতিনিয়ত। আর ডাক্তার তো আমার ছোটো ভাইকে আমাকে ওটা শেয়ার করে নাই যে আমার যে অবস্থায় ছিলাম, ওটা আশা ছেড়ে দিছিল প্রথম দিকে। আর এখনও আমি শঙ্কামুক্ত না। আমি ওয়ান কাইন্ড অফ একটা আমি নাম বলতেছি না, আমি একটা হসপিটাল থেকে ওদের উপর এক ধরনের ক্ষোভ করে আমি ওই হসপিটাল থেকে চলে আসি। আমি ওদের থেকে স্বেচ্ছায় ওখান থেকে চলে আসি, নাম বলতেছি না, একটা বিশেষ দ্বারা পরিচালিত। এ হচ্ছে আমাদের আমি অনেক সময় নিয়ে ফেলছি, অনেক কথা বলে ফেলছি, সবার কাছে ক্ষমা চাই। আমাদের চিকিৎসা ব্যবস্থা বা যারা আমাদের যোদ্ধারা এখনও জীবিত, তাদের জন্য আমরা যদি কিছু করতে না পারি, কিছু না করি, ওই যে আফু বলছিল সবার সমান সুযোগ। আর আরেকটা আমি কথা শেষ করব, আমাদের বাংলাদেশে ভাইরাল না হইলে এটা একটা জঘন্য। ভাইরাল যে হয়েছে তাকে নিয়ে আসে, আর যে ভাইরাল হয় না, ধরেন আমি ভালো একটা চিকিৎসা পাইছি হচ্ছে আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, বা আমি সম্মুখ সারিতে ছিলাম, বা হাসনাত স্যার যে আমার খোঁজ খবর নিছে, হাসনাত সরাসরি আমাকে দেখতে আসছে, বা এই জাতীয় ছেলেগুলো যখন বলে যে কিছু একটা বা কেউ,
মানে এই হচ্ছে আমার মানে আমাকে এত চারজন উপদেষ্টা দেখা আসার পরেও আমার এত ভয়ঙ্কর সিচুয়েশন, আমি কোনো একটা হসপিটাল থেকে আমি চলে আসি, এই হচ্ছে অবস্থা। আর ভাইরাল মানে এটা একটা আমাদের মনে জাতীয় রোগে পরিণত হয়েছে। যে ভাইরাল হয়েছে তারে নিয়ে আসি, আর যে ভাইরাল বা কিছু হয় নাই তাকে দেখবো না, খবরে নেব না, খোঁজে নিব না। এই জিনিস থেকে মুক্তি চেয়ে আমার দেশটা সবার হোক, একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের সংগ্রাম ছিল। বৈষম্য মুক্ত যেন আর কেউ করতে না পারে। আমি তো বলছি এখনও বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত আমার ধমনীতে রক্ত থাকবে আমি বৈষম্য আমি হইতে দিব না। এর দূর আমি আমার জনতাকে গ্যারান্টি দিতে পারি, আমার ক্ষমতা নাই, কিচ্ছু নাই। আমি এখন পঙ্গু মানুষ, এক ধরনের আমি অন্ধ মানুষ, এক চোখে দেখি না। আমার যতক্ষণ আরেকটা চোখ আছে আমি লড়ে যাব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই তিক্ত বিরক্ত কথা শোনার জন্য। ধন্যবাদ সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদ, আপনাদের সাহসী অংশগ্রহণের জন্য আমরা আজকে এই রাজনৈতিক বাস্তবতা পেয়েছি। আমরা কৃতজ্ঞ আপনাদের সাহসের কাছে। আমি এইবারে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে সর্বমোট 5 জন সাংবাদিককে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, আর প্রায় 300 সাংবাদিক নানাভাবে আহত হয়েছেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদি, যিনি জুলাই মাসের 18 তারিখে ফায়াজ ফারহানের যেদিন নিহত হলেন সে একই দিনে উনিও বিকালবেলা প্রায় কাছাকাছি সময় গুলিবিদ্ধ হয়ে যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারের টোল প্লাজার কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার জীবনসঙ্গী ফারহানা ইসলাম পপি আমাদের সাথে আজকে আছেন। আমি এবার তাকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইসলাম পপি, সাংবাদিক মেহেদি হাসানের ওয়াইফ। আমার 2টা বেবি আছে, একটা হচ্ছে 3.5 বছর, আরেকটা 8 মাস। ওর বাবা যখন মারা যায় তখন 7 মাসের ছিল। আমার ছোট মেয়েটা সবে মাত্র আব্বু আব্বু ডাকা শিখছে। ওদের 2 বোনকেই অনেক ভালোবাসতো, কিছু হইলে ওর বাবা সহ্য করতে পারতো না। সামান্য যদি একটু কাশি দেয় তাতে আমার সাথে রাগারাগি করতো, তুমি কি দেখাশোনা করো না ঠিকভাবে, মানে প্রাণ ছিল বাবার। তো যেদিন ও মারা যাওয়ার 3 দিন আগে রাতের বেলা আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আমার মেয়েটাও অসুস্থ হয়ে পড়ে, বড় মেয়েটা অসুস্থ হওয়ার পর ও রাতে আমার বাসা থেকে প্রায় আধা ঘন্টা লাগে পায়ে হেঁটে যেতে। ওখান থেকে ওষুধ 3-4 বার গেছে, একবার ওষুধ নিয়ে আসছে, আরেকবার স্যালাইন নিয়ে আসছে। তো তারপর আমি সেদিন ওকে বলি যেহেতু আমারও শরীর ভালো না, আমার মেয়েরও শরীর ভালো না, তুমি আজকে অফিসে যেও না। বলছে না এখন আমাকে যেতে হবে। এই বলে 10:30-11টার দিকে চলে যায়। চলে যাওয়ার 2 থেকে 2.5 ঘন্টা পর আমার বড় মেয়েটা মানে একাই শুয়ে আছে, শরীর ভালো না, শুয়ে আছে। আমি কাজ করতেছি ঘরে, দেখি হাত পা বেগে যাইতেছে। তখন দেখলাম যে ওর জ্বর মানে কেমন যেন খিঁচনির মতো হইতেছে, কখনো হয় নাই, ফার্স্ট টাইম। তারপরে আমি ভয় পেয়ে গেলাম। তো ওর মাথায় পানি দেওয়া হলো, দেওয়ার পর একটু ঠিক হয়েছে। জ্বর মাপে দেখি 106 জ্বর ছিল। তারপর ওর বাবাকে আমি ফোন করি, আমার মেয়েটা কেমন জানি করতেছে, আমি বুঝতেছি না কি করব। আমি কান্না করা শুরু করে দিই। পরে বলে তুমি ফোন রাখো, তুমি যে কোনো একটা মেডিকেলে নিয়ে যাও, আমি আসছি। তারপর ওর বাবা হচ্ছে আমার বড় ভাইকে ফোন করে যে ভাইয়া দেখেন তো কী হয়েছে, মেয়ে নাকি কেমন যেন করতেছে, একটু যান। পরে আমার বড় ভাই তাড়াতাড়ি আইসা সাজেদায় নিয়ে যায়। মানে আমার বাসা থেকে রিক্সায় গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগে। তো আমি সাজেদায় যাওয়ার আগে ওই কার্টুন রোড থেকে কিভাবে উড়াল দিয়ে যে চলে গেছে এক পলকে, এসে আমার কুল থেকে যে নিচে নেওয়ার পর ওর বাবাই সব করছে, আমাকে টাচও করতে দেয় নাই। আমার মেয়ের জ্বর একটু পরপরে মুছতেছে, এই করতেছে, পাগলের মতো হয়ে গেছে। আমি ছোট মেয়েটাকে নিয়েছিলাম। তো ওখান থেকে ওকে ভর্তি দিয়ে দিল, 106 জ্বর, খিঁচনি উঠতেছে, ভর্তি দিয়ে দিছে।
তারপর ওখানে আমরা ভর্তি থাকি। ভর্তি থাকার পর রাত্রে 2টা বাজে, তারপরও জ্বর কমে না। 2:30 যখন বাজে তখন 104 জ্বর নামছে। 104 জ্বর নামার পর হয়েছে আবার আমাকে বলতেছে যে তাহলে এখানে তো থাকতে দিতেছে না, তাহলে আমি কি করব, বাইরে বসে থাকবো? আমি বলছি না, বাইরে থাকতে হবে না, তুমি বাসায় চলে যাও। বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পর পরের দিন সকালবেলা ডাক্তার যখন আসে তখন আমি বলছি যে এরকম হুট করে 104 জ্বর হয়ে গেল, কারণটা কি, কোনো টেস্ট দিবেন না? বলে না, এটা টেস্ট দিতে হবে না, তবে এটা মনে হয় বংশ পরম্পরা এরকম একটা কিছু হইতে পারে, তবে এটা ওর 5 বছর পর্যন্ত হবে। আপনার এই মেডিসিন লিখে দিলাম, এটা আপনাদের সাথে সবসময় রাখবেন। তারপর ওর বাবা আমাকে বাসায় দিয়ে গেল, আমার মার বাসা। আমার ওখান থেকে, আমার বাসা থেকে আমার মার বাসা পাশাপাশি, বেশি দূর না। তো ওখানে দিয়ে যাওয়ার পর আমি বলছি তাহলে কিন্তু আমি রাতে এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। তো আমি বিকেলে বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পর আমি ওকে রাতে ফোন করছি। রাতে ফোন করার পরে বলছি যে কী অবস্থা, আমি তো বাসায় চলে আসছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। তখন ও বলছে যে এখানে তো অনেক ঝামেলা, গুলাগুলি, অনেক সমস্যা, এমন হয়েছে আমি নাও যাইতে পারি। তুমি করো, আম্মু অথবা আমার ছোট ভাইয়ের কথা বলছে, কাউকে নিয়ে রাতে ঘুমায়ও, একা থাইকো না বাসায়। তো আমি রাতে আম্মুকে নিয়ে আসছি বাসায়, নিয়ে এসে আমরা ঘুমাইছি। সকালবেলা ফোন করে আমি ফোন করছি যে তুমি তো তাহলে সকালে আসবা, সারা রাত যেহেতু অফিসে ছিলা, বাইরে কাজে ছিলা, তাহলে তুমি সকালে আসো। বলে না, আমি সকালে আসবো না, একবারে রাতে বাসায় আসবো। এই ঢাকার অবস্থা খুবই খারাপ। আমার ঘরে তখন ছিল না, আমি প্যান ড্রাইভের মাধ্যমে আমি করতাম, ওই টিভি দেখতাম। আমাকে বলতেছে তুমি যত দ্রুত সম্ভব তুমি ডিশ লাগাই ফেলো, কারণ তুমি অন্ধকারের মধ্যে আসো, ঢাকায় কি হইতেছে না হইতেছে তুমি জানতেছো না কিছু। এটা হচ্ছে সকালে ওর সাথে আমার কথা, ঘটনার দিন। তারপর আমি বলছি যে আমি ডিশের লোকের সাথে কথা বলছি, আমাকে আজকালকের মধ্যে লাগাই দিয়ে যাবে। তো তারপর আমি এখানে ঘরে কাজকর্ম করে 2টা-2:30টার দিকে আমার বড় মেয়েটাকে খাওয়াই। ওকে খাওয়াইতে একটু লেট হয়, 1-1.5 ঘন্টা সময় লাগে ওকে খাওয়াইতে গেলে। তো ওকে খাওয়ানোর পর ওর বাবাকে আমি ফোন করছি, ওর বাবা আমার ফোন রিসিভ করে নাই। 1বার 2বার 3বার ফোন করছি, রিসিভ করে নাই। তখন আমি কী করলাম, ছাদে গেছি যে কাপড়গুলো নিয়ে আসি। তো ছাদে যাওয়ার পর ওর বাবা আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে যে কি ব্যাপার, ফোন দিলাম তুমি রিসিভ করলা না, কই ছিলা? আমি বললাম ছাদে ছিলাম, সেদিন প্রচুর রোদ ছিল। তখন বলতেছে এই রোদের মধ্যে যে তুমি ছাদে গেছো, এখনই দেখবা মাথা ঘুরে, আমার একটু প্রেশার, একটু সমস্যা, মাথা ঘুরে পড়ে যাবা, ছাদে গেছো কেন, তুমি ছাদে যাইও না, তাড়াতাড়ি নেমে পড়ো। পরে আমি বলছি সমস্যা নাই, আমি নামে পড়ছি। বলছি তুমি কি করো? কয় দেখতেছো না যে আশেপাশে কত আওয়াজ, এগুলো গুলির আওয়াজ। আমি বলছি গুলির আওয়াজ, আমার তো সকাল থেকে মনটা কেমন কেমন যেন করতেছে, তুমি ওখান থেকে সরে আসো। বলে না, এটা আমার কাজ, এটা আমার ডিউটি, এটা করে আমার চলতে হয়, আমি এখান থেকে গেলে কীভাবে হবে, আমার এখানে থাকতে হবে। আমার তো খারাপ লাগতেছে, আমার ভয় লাগতেছে, সকাল থেকে আমার কোনো কাজ হাতে উঠতেছে না, আমার কেমন কেমন যেন লাগতেছে, তুমি চলে আসো, বাসায় চলে আসো। বলে না নিপা তুমি, ও আমার নাম হচ্ছে ফারহান ইসলাম পপি, ও আমাকে ভালোবেসে নিপা বলে ডাকে। ওর সাথে আমার রিলেশনের বিয়ে, 2015-তে আমাদের সম্পর্ক হয়। তো আমাকে বলতেছে যে নিপা তুমি যদি এইভাবে আমাকে বিরক্ত করো বারবার ফোন করে, আমি তো এখানে একটা ঝামেলার মধ্যে আছি, আমার মন মাইন্ড অন্যদিকে চলে যাবে, তো তুমি ওখানে সেভে থাকো, সাদে যাইও না, এখন যদি তোমার কিছু হয় আমি কিন্তু এখান থেকে 1 দৌড় দিয়ে যাইতেও পারবো না, আমি এখানে একটা ঝামেলার মধ্যে আছি। তখন আমাকে এগুলো বইলা আমি বলছি না, আমি ওর সাথে একটু বার্গেটিং করতেছি, আমার ভালো লাগতেছে না, তুমি ওখান থেকে সরে যাও, নাহলে অফিসের ভিতরে ঢুকে যাও, ওখান থেকে সরে যাও। বলতেছে নিপা তুমি যদি এরকম করে আমাকে ফোর্স করো তাহলে কিন্তু আমি তোমার ফোন রিসিভ করবো না, তুমি এভাবে ফোন করো না, সময় সুযোগ পাইলে আমি তোমাকে ফোন করব, আমি মাত্র দুপুরে খাইছি, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, তুমি খায়া নাও। ও জানতো ওকে ছাড়া আমি খাইতাম না, ও বলতো তারপরে আমি খাইতাম। রাত্রে যত রাতি হোক, 1টা 2টা যত রাতি হোক,
ও বাসায় আসলে আমি খাইতাম, নইলে আমি খেতাম না ওকে ছাড়া। আর আমরা দুজন কখনো 2 প্লেটে ভাত খাইতাম না। আমার 2018-তে বিয়ে হয়েছে, এরপরে আমরা দুজন সবসময় 1 প্লেটেই ভাত খাইতাম। ও একটু আরামপ্রিয় মানুষ ছিল। ও সবসময় বলতো যে তুমি ভাত খাওয়াই দিবা না, খাইলাম না আমার কি, আমি শুয়ে পড়লাম। আমি যখন খাওয়াই দিতাম ও তখন খাইতো। মাঝে মাঝে আমিও বিরক্ত হয়ে যাইতাম যে আমি পারবো না 2টা মেয়ে সামলাইয়া তোমাকে আবার খাওয়াই দেওয়া, পারবো না, আমিও ঘুমাই পড়তাম, ও ঘুমাই পড়তো। রাত্রে 3টা-4টার সময় আমার খারাপ লাগতো যে না উঠি ওকে খাওয়াই দিই, কারণ ও কখনোই নিজের হাতে খাইতো না ভাত। তো সেদিন আমাকে বললো তুমি খায় নাও, আমি রাতে বাসায় আসতেছি। তো এই কথা লাস্ট ওর সাথে আমার এই কথা হয় 4টা+, মানে 4টার মানে বেশি হবে কম হবে না, লাস্ট কথা। তারপর আমি গেট লাগাই আমি ঘরে করে আমি নিজে ভাত খাইলাম। ভাত খাওয়ার পর মেয়ে 2টাকে নিয়ে মাত্র আমি শুইছি, তখন আমার বাড়িওয়ালার মেয়ে এসে ইচ্ছা মতো আমার গেট করতেছে, নক করতেছে, বলতেছে ভাবি দরজা খোল, ভাবি দরজা খোল। আমি বলতেছি কী হয়েছে কী হয়েছে? কই তুই আগে ফোনে কথা বল। ফোনে কথা বলবো কে? কই তুই কথা বল। তো যখন আমি ফোন করি তখন আমার বলতেছে যে আপনি কি মেহেদির বউ ভাবি আপনি? আমি বলছি জি। কই ভাইয়ের তো গুলি লাগছে। বলছি ভাইয়ের গুলি লাগছে? আপনি কে? আপনি কে? আপনি ওখানে কেন? এই প্রশ্নগুলো আমি তাকে, ভাই এত কথা বলার সময় নেই, ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস, গুলি লাগছে। আমি বলছি যে আপনার নাম্বারটা দিয়ে কিভাবে ফোন করলেন? তখন বলে যে যখন মানে ওর তো ফোনে হলো ফিঙ্গার দিয়ে লক ছিল, পাসওয়ার্ড ছিল, কারণ এটা তো ও ছাড়া কেউ জানার কথা না। তখন আমি তাকে প্রশ্ন করি যে আপনি ফোনটা কিভাবে দিয়ে ফোন করলেন? বলে ভাই যখন গুলি লাগে পড়ে যায় তখন সে নাকি হাত দিয়ে ফিঙ্গার দিয়ে খুলে পড়ে গেছিলো মাটিতে, তারপর আমি ফোন করি। বলছে ভাইয়া তাহলে ওর ফোনটা তো অফ হয়ে গেলে তো আপনি আমাকে তো ফোন করতে পারবেন না, আপনি আমার নাম্বারটা আপনার ফোন দিয়ে একটা ফোন করেন। তখন ওই ভাইয়াটা তার নাম্বার দিয়ে আমার নাম্বারে ফোন করলো। করার পর আমি ফার্স্ট, কারণ আমার এখানে আমার শ্বশুরবাড়ির আত্মীয়র মধ্যে আমার দেবর আছে আর আমার শ্বশুর স্ট্রোকের রোগী। আমার ফার্স্ট ফোন করছি আমার বড় ভাইকে যে ভাইয়া তুমি তাড়াতাড়ি বাসায় আসো, ওর না গুলি লাগছে। আমার বাবার বাড়ির কাছেই ছিল, আমার ভাই চলে আসছে। তারপর ফোন করছি আমার দেবরকে যে আশিক তোমার ভাইয়ের তো গুলি লাগছে, এখন তুমি ছাড়া তো এখানে কেউ নাই, তুমি যত শীঘ্রই আসো পারো চলে আসো আমার কাছে। কয় কোথায়? আমি বলছি কোথায় আমি তো শিওর জানতেছি না, তোমার যেহেতু ইয়েতে গাজীপুর বাসা, তুমি আসো এর মধ্যে আমি তোমাকে ঠিকানাটা দিয়ে দিতে পারবো। তারপর আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম, রাস্তায় বের হয়ে পড়ছি। যাওয়ার পর আমার ওই ছেলেটার সাথে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে যে কি করব, মানে কোথায় যাব। উনি বলতেছে যে কি করব ভাবি, আমি বুঝতেছি না, ভাইয়ের অবস্থা খুবই সিরিয়াস। আমি বলছি ভাই আমি আপনার 2টা পায়ে পড়ি, ওকে যে কোনো একটা মেডিকেলে নিয়ে আপনি করেন, নিয়ে যান, যত টাকা লাগুক আপনি নিয়ে যান, আপনি চিন্তা করেন না ভাই, আমি আইসা আপনাকে সব টাকা আমি আপনাকে দিয়ে দিব, আপনি শুধু ওকে একটা মেডিকেলে নিয়ে যান। আচ্ছা ভাবি আমি যাইতেছি। আমার বাসা থেকে আবার ওই পুরান ঢাকা দিয়ে সোয়ারিঘাট দিয়ে পার হয়ে পুরান ঢাকা দিয়ে আপনার ঢাকা মেডিকেল কলেজ মানে কাছে। তখন ওই ভাইয়াটা বলতেছে আপু আমি তো ঢাকা মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি, আপনি কি বলেন? বলছে হ্যাঁ ভাইয়া যদি ওটা কাছে হয় আপনি ওখানে নিয়ে যান। তো আমি ঢাকা মেডিকেলে যাওয়ার পর দেখি যে আমি আরও সর্বোচ্চ মনে হয় 5 থেকে 10 মিনিটের ডিফারেন্স হয়েছে, আমরা ঢাকা মেডিকেলে ঢুকছি। ঢোকার পর দেখি যে ওকে আইসিইউতে ডাক্তাররা মনে হয় দেখতেছে। তখন আমি যাওয়ার পরে তো ওকে দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি। ওর সারা শরীরে গুলি ছিল, খুব রক্তাক্ত ছিল। আর হচ্ছে আপনার ডাক্তার আমাকে বলতেছে যে আপনি কে? আমি বলছি আমি ওর ওয়াইফ। পরে বলতেছে আপনি এখান থেকে চলে যান, আপনি থাকলে আমরা এখানে চিকিৎসা করতে পারবো না। আবার আশেপাশে কয়েকজন আমাকে সান্ত্বনা দিছে যে এটা তো হচ্ছে ছড়া গুলি নাকি রাবার গুলি, এতে কোনো ক্ষয়ক্ষতি মানে তেমন একটা কিছু হয় না। তো আমি বাইরে স্থির হয়ে আমার বড় ভাইয়ের হাত ধরে বসছি। বসার পর কিছুক্ষণ পরে আমার বড় ভাই আমাকে জড়াই ধরে কান্না করতেছে, বলতেছে পপি
তুই শান্ত হ, তুই শক্ত হ। আমি বলছি তুমি এগুলো কী বলতেছো? আমি শান্ত হবো, শক্ত হবো, কী হয়েছে তুমি আমার বলো। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওরে ওখান থেকে কয়েকজন মিলে আপনার হচ্ছে ওই ইসিজি রুম নাকি, সে রুমে নিয়ে যাওয়া হলো। সে রুমে নিয়ে যাওয়া হলো। আমি যখন ওকে ধরি, আমার মনে হচ্ছিল যে ও আমাকে ধরার চেষ্টা করতেছিল। আমার বিশ্বাস হচ্ছিল না যে ও নাই, আমার বিশ্বাস হচ্ছিল না। ওর মাথাটা যখন আমার ইয়েতে রাখছি, আমার জামা কাপড় সব রক্তাক্ত হয়ে গেছে, একদম রক্ত দিয়ে ভরা। তখন আমার কোনো চেঞ্জ ছিল না, আমি কান্নাকাটি করে আমি হয়ে গেছিলাম। তারপর হচ্ছে ওই মানে ওর ফ্রেন্ড আয়শা বলতেছে যে মেহেদি ওঠ, তুই না বলছিস দুপুরে আমার সাথে ভাত খাবি। তো ওই ভাইয়া চিৎকার পাড়ার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি ওরে ধরছি, মানে ও যে মারা গেছে আমার এরকম মনেই হয় নাই। আমি ওরে যখন জড়াই ধরছি ওই বেডে, তারপর আমার মানে আমি বিশ্বাসও করতে পারতেছিলাম না যে ও নাই আমার জীবনে। আপনারাই বলেন, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? আমার দুইটা বাচ্চা, একটা বাচ্চা মাত্র বাবা বাবা ডাক শিখছে, আরেকটা বাচ্চা বলছে। আমার বড় মেয়েটা খুব ফল পছন্দ করতো, ও সবসময় বাবাকে বলতো, বাবা আমার জন্য ফল নিয়ে আসবা, আমার জন্য লেচু নিয়ে আসবা, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবা। আমার মেয়েরে যদি আমি একটু ধমক দিয়েও কথা বলি না, ওর সাথে সাথে ভিডিও কলে ওর বাবাকে বিচার দেয় যে আম্মু আমারে বকছে, তুমি আম্মুরে এসে বকবা। আবার ও যদি একটু ব্যথা পাই তো সাথে সাথে বলতো, বাবা আমি ব্যথা পাইছি। আমি ওরে বললাম, আমার মেয়েকে আমি বলে আসছি তোমার বাবাকে আমি সাথে নিয়ে আসবো, তোমার বাবা তোমার জন্য ফল নিয়ে আসবে, তুমি কিভাবে যাইতে পারো, তুমি আমার সাথে একটু কথা বলো। ও আমার সাথে কোনো কথা বলে নাই। তারপর আমি ওখানে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারি না, আমার সেন্স ছিল না। তারপর ওখান থেকে যখন অনেকক্ষণ ওকে ওই সিজি রুমে রাখা হয়েছিল, তারপর ওখান থেকে হচ্ছে আপনার হয়তো যে ফ্রিজে রাখার জন্য মানে পোস্টমর্টম করবে, তো ওখানে নিয়ে যায়। আমি বলছি যে আমি সারা রাত ওখানে থাকবো, আমি 2:30 পর্যন্ত ওখানে ছিলাম, আমি ওখানে যাব না। ওখানে যে কয়টা লাশ রাখে ওই ফ্রিজে, আমি যতবারই ঢুকায় আমি কারোর বাধা না শুনে আমি খালি ওকে একটাবার দেখার জন্য, একটাবার ধরার জন্য আমি বারবার, আমি একটা মানুষ মারা গেলে আমি ভয় পাইতাম, কিন্তু এই ডর ভয়টা আমার মধ্যে আর ছিল না। আমি দৌড় দিয়ে ওই রুম ঘরে চলে যাইতাম একটাবার ওকে দেখার জন্য। আমি অনেক পাগলামি করছি যে আমাকে ওই রুম ঘরের ভিতরে আমাকে একটু থাকতে দেন, আমি কারোর সাথে কোনো ডিস্টার্ব করব না, আমাকে একটু ওর পাশে থাকতে দেন। ওরে তো কিছুক্ষণ পরে তো জানাজা দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন, আমাকে এই পর্যন্ত ওর সাথে একটু থাকতে দেন। তারপর আমার চাচা শ্বশুর, আমার দেবর, আমার বড় ভাই অনেক বোঝানোর পর রাত 2:30টার সময় বলতেছে, ভাবি আপনাকে তো অনেক দূর যাইতে হবে, আপনি সেই বিকালে আসছেন, আপনি একটু বাসায় যাই একটু রেস্ট নেন, আপনার শরীর তো গন্ধ বেরোয় গেছে রক্তের, আপনি বাসায় যাই একটু গোসল করেন। তারপর আমাকে জোরপূর্বক ওখান থেকে আমার ভাই, আমার দেবর এরা বাসায় পাঠায়। তো বাসায় যাওয়ার পর যখন আমার মা আমাকে ধরে গোসল করায়, মনে হইতেছে কি আমার গলা জব দেওয়া হয়েছে, এত রক্ত, পুরোটা বাথরুম ভরে গেছিল। তারপর আমার চোখে তো ঘুম নাই, আমার তো ঘুম আসতে পারে না। আমি আমার ভাইকে খালি ফোর্স করি যে ভাইয়া একটু চলো, হাসপাতালে গেলেও আমি একটু শান্তি পাবো, তুমি একটু চলো। তখন আমি জোরপূর্বক ওদেরকে নিয়ে আমি হাসপাতালে আবার চলে আসি ওর ঘরের সামনে, ওই রুম ঘরের সামনেই আমি দাঁড়াইছিলাম। তারপর যখন ওকে বের করা হলো, তখন আমাকে ওই রুম ঘরের মানুষ বলতেছে, এটা আপনাদের বডি না, আপনি করেন, আপনি ওয়েট করেন, একটু পরে বের করব। তো আমি তো ওই ঘরের আশেপাশে থেকে সরিনি। আমার হাজব্যান্ডের লাশ ওখানে
একটা ইয়ের মধ্যে সিটের মধ্যে শোয়ানো হয়েছে, বের করা হয়েছে, মনে হয় মিস্টেক করে বের করছে। কেন জানি আমার মনে হয়েছে যে ওইটা আমার হাজব্যান্ডের লাশ, কারণ ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ওর একটা লোমের ইও আমার চেনা। ও কী হয়েছে, মানে চাদরের নিচে এই জাস্ট এই বুড়ো আঙুলটা এইভাবে বাইরে বের করা ছিল। তখন আমি বলছি যে আমাদের লাশটা যেহেতু বের করা হয়েছে তাহলে আমাদের দিয়ে দেন, আমাদের কাছে দিয়ে দেন। তখন বলতেছে যে না, এটা আপনাদের না, এটা অন্য পার্টির, দেখতেছেন না এখানে অন্য মানুষ, মানে ভিতরে আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি দূর থেকে শুধুই বুড়ো আঙুলটা দেখছি। তখন বলতেছে যে এটা আপনাদের না। বলছি না, এটা আমার হাজব্যান্ডের লাশ, আপনি মুখ খুলে দেখেন, এটা আমার হাজব্যান্ড। আপনি দেখছেন আপনি এটার হাজব্যান্ডের লাশ? আমি বলছি না, এটা আমার হাজব্যান্ডের লাশ, আপনি চেক করে দেখেন, মুখটা খুললেই তো হয়ে যায়। যখন মুখটা খুলে দেখে যে না, ওইটা আমারই হাজব্যান্ডের লাশ, আমি শুধু ওর একটা বুড়ো আঙুল দেখে চিনতে পারছি। তারপর ওখান থেকে ওকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার পোস্টমর্টম করবে ওখানে। তো ওখান থেকে আমি নিয়ে আপনার হচ্ছে ওর অফিসে হয়তো একটা জানাজা দিছে, আমাকে ওখানে নিয়ে যায়নি। তো আমি চেষ্টা করছি যতক্ষণ ও ছিল আমি ওর গাড়ির পাশেই থাকার চেষ্টা করছি, কারণ 3 দিন হয়ে গেছে ওর হয়েছে শনিবার, বৃহস্পতিবারের ঘটনা শনিবার ফ্রিজে রাখানো হয়েছিল, ফ্রিজ গাড়িতেই রাখানো ছিল। আমি খালি চাইছি আমি ওর কাছে, যখন আমাদের বিয়ে হয় ওর অবস্থা তেমন একটা ভালো ছিল না, ওর শূন্য পকেটে আমি ওর কাছে গেছি। ওর কাছে বাসর করে আমি একটা জিনিস চাইছি যে দেখো, লাল শাড়িতে আমি তোমার ঘরে আসছি, আমার জন্য অন্য কোনো পুরুষ কোলে নিয়ে কবরে না নামায়, আমি তোমার কোলে উঠে কবরে নামতে চাই। আজকে তুমি কেমনে আমারে ছাইরা যাইতেছো গা, তুমি আমারেও নিয়ে চলো, আমি তোমার সাথে যাব, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আমি যখন হাসপাতালে ওকে পাই আপনার ইসিজি রুমে তো আমি ওরে কয়েকবার জড়াই ধরছি। ওর বুকে এতটা গুলি ছিল, ছড়া গুলি ছিল, ইভেন এই যে এইদিকে মাথায় মানে গুলি ছিল, হাত দিলেই না মানে একদম রক্ত বের হয়ে আসতো। তো তখন বুকে খেয়াল করি যে আপনার বুট জুতার পায়ের ছাপ অনেকগুলা। ওকে তো প্ল্যান করে মারা হয়েছে, এবং ওর জীবনটা যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ওর বুকে বুট জুতা আঘাত ফাটছে, ওকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। আমার বাচ্চাদের কথা একটা বার চিন্তা করলো না। এই অবস্থা, দুইটা বাচ্চার বাবা, এই সন্তান দুইটা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? আমার মেয়ে এখন ফোন করে আমার মেয়ে ব্যথা পেলে বলে যে আম্মু বাবাকে ফোন দাও, আমি বাবার সাথে কথা বলবো। আমার ছোট মেয়েটা আব্বু 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 বলে ডাকে। আমি শুধু উপরওয়ালাকে একটাই বিচার দেই, আমার সন্তানকে যে এতিম করছে, আমার সন্তানকে ওর বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করছে, আল্লাহ তুমি তাদের ভালো রাখো, তাদের শাস্তি তুমি নিজের হাতে দিও, কারণ দুনিয়াটা 2 দিনের। আমার স্বামী মারা গেছে, আমি মারা যাইতে কতক্ষণ? তুই যে প্ল্যান করে মারছস, তুই যে কালকে বাইচে থাকবি তার গ্যারান্টি কি তোর আছে? কিন্তু আমার স্বামীর হত্যার বিচার আল্লাহ ঠিকই করবে।
আমার আমার শ্বশুরও অসুস্থ, উনিও 4 স্ট্রোকের রোগী। আমার বাবাও অসুস্থ, আমার বাবা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে। এখন আমার মাথার উপর থেকে ছাদটাই চলে গেছে। আমার হাজব্যান্ডের অনেক শখ ছিল যে ও ঢাকায় 100% হইলো ছোট্ট মোট্ট একটা করে ঘর তুলবে, ঢাকায় থাকবে। আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলতো যে নিপা তুমি তো অনেক কষ্ট করছো, আমাদের না আর পিছনে ফিরে তাকাইতে হবে না, আমি ভালো কিছু একটা করে দেখাবো। ও সবসময় ও ভয় পাইতো না, ও সব সময় সব কিছুতে ঝাঁপাই পড়তো। রাত্রে 2টার সময় যদি শুনতো যে কোথাও আগুন লাগছে, 3টার সময় কোথাও যদি শুনতো কোথাও কিছু হয়েছে, ও এত রাতেই চলে যাইতো। ও নিজের জীবন নিয়ে কখনো ভাবতো না। ওর অনেক সাহস ছিল। আমি কাঁদতাম, একটুতেই কাঁদে ফেলতাম। তখন আমারে বলতো যে তোমার তো এত নরম হইলে চলবে না, তোমার শক্ত হইতে হবে। সবসময় ও আমাকে এগুলা বলতো যে তোমার কি শক্ত হইতে হবে। আমার বড় মেয়েটাকে নিয়ে ওর বাবা অনেক স্বপ্ন দেখছে যে আমার বড় মেয়েটা, এই যে আমার জানুয়ারিতে স্কুলে ভর্তি করানোর কথা ছিল। ও বলছে যে নিপা যেহেতু আমার অনেক জায়গায় পরিচিত আছে, চেনা জানা আছে, আমার মেয়েটাকে ঢাকায় সবচেয়ে বড় স্কুলে ভর্তি করাবো, ওকে আমি ডাক্তার বানাবো। আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ থাকতো, সবসময় বলতো এর জন্য আমার মেয়েকে ডাক্তার হইতে হবে। আমি বলতাম যে না ডাক্তার না, আমি মাদ্রাসায় পড়াবো। বলছে যে না আমার মেয়ে তো 2টা, বড় মেয়েটাকে আমি ডাক্তার বানাবো আর ছোট মেয়েটাকে তুমি তোমার মতো করে গড়ে তুলো। এর জন্য আমরা ভাগ করে নিয়েছিলাম যে বড় মেয়ে ডাক্তার হবে, ছোট মেয়েকে আমি মাদ্রাসায় পড়াবো। এখন আমার পক্ষে তো আর সেটা সম্ভব না, কারণ ওর বাবার অনেক চেনা জানা ছিল, অনেক ভালো জায়গায় পরিচিত ছিল, সেটা কি আমি পারবো? তবে আমি চেষ্টা করব, আমি যতটুকু পারি। আপনারা দোয়া করবেন যেন আমার মেয়ে 2টার হাত আমি শক্ত করে ধরতে পারি, কারণ আমার বাঁচার একমাত্র সম্বল ওই মেয়ে 2টা। আমিও বাঁচতে চাই না। আমার মেয়ে 2টারে যদি আমি কোনো মতন একটা ব্যবস্থা করতে পারি, আমার আর বাঁচার আশা নাই। আমার সংসারের খুব শখ ছিল, আমি এই কালে না আমি ওই কালে যে আমি ওর সাথেই সংসার করতে চাই। আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। আমরা জানি যে এবারের আন্দোলনে সাংবাদিকদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করে আক্রমণ করা হয়েছে, তার ভিডিও আছে। আমি এবারে শাহিনুর সুমি, ছাত্র সমন্বয়কারীদের একজন, ইডেন কলেজের শিক্ষার্থীকে এবারের আন্দোলনে তার অভিজ্ঞতা, সুমির অভিজ্ঞতাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা আন্দোলনের সময় এবং পরবর্তীকালে দেখেছি যে ছাত্রীদের এবং নারীদের অংশগ্রহণকে সমানভাবে আলোচনায় জায়গা দেওয়া হচ্ছে না। সেই জায়গা থেকেও এই আলোচনাটা, এই অভিজ্ঞতাটা শোনাটা আমাদের জন্য খুব জরুরি। সুমি। প্রথমেই আসলে এই জুলাই মেসাকারে হচ্ছে যারা শহীদ হয়েছেন, এবং আপনারা জানেন যে এখনও হসপিটালগুলোতে হচ্ছে অনেকেই হচ্ছে কাতরাচ্ছেন, এবং যারা এখনও আমরা জানি যে এই যে কিছুদিন মানে যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের মধ্য থেকেও আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন। তো তাদেরকে আমি গভীর শ্রদ্ধা ভরে আসলে স্মরণ করছি। তো যদি আন্দোলনের অভিজ্ঞতা আসলে বলি, আমরা 5ই জুলাই থেকে হচ্ছে সায়েন্স ল্যাবে এবং নীলক্ষেতে আমরা আন্দোলন করি, এবং তারই ধারাবাহিকতায় যখন নাকি হচ্ছে 15ই জুলাই আমার জন্য একটা স্মরণীয় আসলে একটা দিন। আমি আসলে পুরো ঘটনাটা আসলে এখানে বর্ণনা করতে গেলে দেখা যাবে যে আসলে সারাদিন লেগে যাবে, কিন্তু আসলে ঘটনার কিন্তু আসলে পরিক্রমা শেষ হবে না। তাই আমি ঘটনার কিছু পিক পয়েন্টগুলো আসলে আপনাদের কাছে তুলে ধরতে চাই। 15ই জুলাই হচ্ছে এমন একটা দিন ছিল যেই দিনে হচ্ছে আমাদের বলেছিল যে আমরা যে পয়েন্টগুলোতে হচ্ছে আমরা আন্দোলন করি, বেসিক্যালি হচ্ছে শাহবাগের আশেপাশে আমরা ইডেন কলেজ সহ 7 কলেজ,
তারপর হচ্ছে এখানে সিটি কলেজ আছে বা এই আশেপাশে যে এই কলেজগুলো আছে সেই কলেজগুলো সবাই আমরা হচ্ছে রাজু ভাস্কর্যে হচ্ছে সমাবেশ করবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হবে। তো বিপুল জমায়েত হবে। তো আমি যেহেতু ইডেনের সমন্বয়ক, তো সেখানে আমরা ইডেন থেকে ধারণা করেছি যে আমরা প্রায় 500 জন স্টুডেন্ট নিয়ে হচ্ছে আমরা শহীদ মিনারে যাব। তো সেদিন সকালের ঘটনা, সকালে আমরা ইডেন কলেজে যাই, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা ছিলাম সংগঠকরা কয়েকজন। যাওয়ার পর পরিবেশটা পুরো থমথমে, মানে স্যার ম্যাডামরা হচ্ছে রাউন্ড দিচ্ছে, কথা শুনছে না বা কে কোথায় যাবে না যাবে জিজ্ঞাসাবাদ করছে। তো আমরা কয়েকজন যখন জড়ো হই তো আমরা ভাবি যে ঠিক আছে, তাহলে আমরা যেহেতু মেয়েরা এখনও নামছে না, সময় তো হয়ে যাচ্ছে, তাহলে ক্যাম্পাসের ভেতরে যদি আমরা একটা মিছিল করি তাহলে মেয়েরা হচ্ছে হল পর্যন্ত জানতে পারবে, কারণ আমার ইডেন কলেজে কিন্তু 6টা হল। তাহলে সেই 6টা হলের মেয়েরা যদি জানতে পারে যে মিছিল হচ্ছে তাহলে অবশ্যই তারা নিচে নেমে আসবে, এবং নিচে নেমে আসলে আমরা হচ্ছে রাজু ভাস্কর্যের উদ্দেশ্য হচ্ছে আমরা রওনা দিতে পারবো। তখন হচ্ছে আমরা যখন মিছিলটা নেই, মিছিলটা আমাদের কলেজের ভেতরেই আমরা করি, আমাদের শহীদ মিনার হয়ে। তারপর আবার হচ্ছে আমাদের পুকুর পাড় নামে একটা জায়গা আছে যেখানে আমাদের পুকুর ঘাট, আমরা সেখানে এসে দাঁড়াই। তখন ছাত্রলীগের যারা নেত্রী তারা প্রায় 40 থেকে 50 জন ছিল, তারা হচ্ছে আরেকটা মিছিল নিয়ে, পাল্টা একটা মিছিল নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়। এবং দাঁড়িয়েই মুহূর্তের মধ্যেই আমরা ওখানে 4-5 জন দাঁড়িয়েছিলাম, আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা ছিল, তারা একটু পিছু হটে গেল। যখন ছাত্রলীগের এই নেত্রীরা যখন আসলো তখন আমাদের উপর হচ্ছে তারা একদম হঠাৎ অতর্কিত একটা হামলা তারা করে বসে, এবং 40 জন 50 জন মেয়ে মিলে আমাদের 4-5 জনকে এমনভাবে মেরেছে, মানে তারা তো মেয়ে মানুষ আর কীভাবে মারতে পারে। কিন্তু এই যে অ্যালোপ্যাথের যে মার বা এই যে আমাদের, মানে তারা বিশেষ করে মোবাইল ইউজ করেছে, মোবাইল দিয়ে হচ্ছে আমাদের মাথায়, আমাদের ঘাড়ে, আমাদের হচ্ছে পেটে লাথি, যেভাবে পারে আমাদেরকে ফেলে হচ্ছে তারা মারধর করে, এবং মারধর করে হচ্ছে আমাদেরকে ক্যাম্পাস থেকে তারা হচ্ছে পেছন থেকে মিছিল করতে করতে, এবং ওখানে হচ্ছে আমাদেরকে মারছে এবং টিচাররা হচ্ছে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, টিচাররা কোনো কথা বলছে না সেখানে, ব্যাপারটা এমন। সেইখানে আমরা কি করলাম, তখন হচ্ছে আমাদের একটা পর্যায়ে ক্যাম্পাস থেকে বের করে দিল। ক্যাম্পাস থেকে যখন আমরা বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে তখন আশেপাশে যারা হচ্ছে ছিল, মেসে ছিল, তারা তখন হচ্ছে চলে আসে কলেজ গেটের ওখানে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ভেতরে যারা আটকা পড়ে আছে, যারা এই আন্দোলনে যেতে চায় তাদেরকে বের করতে হবে। তখন আমরা ইডেন কলেজের হচ্ছে আমাদের যে 3টা গেট আছে, আমরা মূল 2টা গেট হচ্ছে ভেঙে ফেলি। প্রথমে 1 নাম্বার গেট ভেঙে ফেলি, তারপর আমরা 2 নাম্বার গেট ভেঙে ফেলি। ভেঙে তারপর হচ্ছে আমরা সেখান থেকে প্রায় 450 মেয়ে নিয়ে আমরা হচ্ছে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে আসি। তো রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে আসার পরে মানে এই যে এত মারধর, এবং আমি একটু অসুস্থও ছিলাম, সব কিছু মিলিয়ে আমি আর ওই রাজু ভাস্কর্যে এসে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি জাস্ট একটা কথাই বলতে পেরেছিলাম যে আমার মাথা ঘোরাচ্ছে, আমাকে মাথায় পানি দাও। তো কেউ একজন নিয়ে হচ্ছে আমাকে হচ্ছে ওই রাজু ভাস্কর্যে বসিয়েছে, আমি ওখানেই সেন্সলেস হয়ে যাই। এবং আমি ওখান থেকে সেন্সলেস যখন হই, যখন আমার সেন্স ফিরে, তখন আমি অন্যের ভাষায় আমি শুনি আমি প্রায় 45 মিনিটস আমি আনকনশাস ছিলাম। এবং ওই 45 মিনিটস যে আমি আনকনশাস ছিলাম, তখন হচ্ছে প্রথমে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অভ্যন্তরীণ যে মেডিকেল ছিল সেখানে নিয়ে যায়। যখন জ্ঞান ফিরে না তখন আমাকে জরুরি অবস্থায় হচ্ছে ইমার্জেন্সিতে পাঠানো হয়। তো ইমার্জেন্সিতে যখন যাই, 15ই জুলাইয়ের কথা এটা, ইমার্জেন্সিতে যাওয়ার পরে সেখানে হচ্ছে আমাকে স্যালাইন দেওয়া হয়। তারও অনেক পরে হচ্ছে আমার জ্ঞান ফিরে। তো জ্ঞান ফেরার পরে তখন আবার আরেকটা আতঙ্ক আমাদের মধ্যে, মানে আমি তো রক্তাক্ত না, আমার গায়ে কিন্তু রক্তের দাগ নেই, কিন্তু আমি ওখানে যে আমাকে যে স্যালাইন অবস্থায় যে আমি বসে আছি, আমি দেখছি যে কিছুক্ষণ পরপর আমার বোনেরা, আমার ভাইয়েরা, এরা সবাই আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তারা মেডিকেলে ঢুকছে।
এবং বিকেলের এমন একটা সময়, যে সময় আক্রমণটা প্রায় হচ্ছে যখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে রাজ্য ভাস্কর্যে, যখন আক্রমণ শুরু হয়, এর একটা পর্যায়ে যখন দেখা যাচ্ছে যে সব স্টুডেন্টদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে, তখন ছাত্রলীগ এবং সহ যুবলীগের যারা এই মহানগরের যেই কর্মীগুলোকে ছিল, সেই গুন্ডা বাহিনীগুলো সম্পূর্ণ পুরো এরিয়া, মেডিকেল এরিয়া সহ পুরোটা জায়গা পুরো জড়ো করেছিল। এবং তারা বারবার হচ্ছে মেডিকেলের উপরেও উদ্ধত আচরণ করছিল যে মেডিকেলের ভেতরে তারা ঢুকবে, এবং একটা পর্যায়ে তারা হচ্ছে ইমার্জেন্সি বিভাগের ভেতরে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে সেখানে যারা আন্দোলনকারী ছিল, যারা আহত ছিল তাদেরকেও পেটায়, এবং যারা আহতকারীদের সাথে ছিল তাদেরকেও মারধর করে। এটা তো গেল 15ই জুলাইয়ের কথা। এই 15 জুলাইয়ের পর থেকে 16 জুলাই আমাদের জানি যে আমরা আমাদের শহীদ, যে প্রথম শহীদ হয় আবু সাইদ রংপুরে, সেই শহীদ ভাই সে তো মারা যায়। তখন হচ্ছে আমাদের আন্দোলনের দিকটা কিন্তু আরেকটা নতুন একটা মোড় উন্মোচিত করে, যে যাই হোক না কেন, জীবন যাক না কেন, আমরা যে পথে আছি, আমরা এই পথ থেকে, এই রাস্তা থেকে আমরা উঠবো না। তারপরে একের পর এক কারফিউ দেয়, সেই কারফিউর মধ্যেও হচ্ছে যতটুকু পারা যাচ্ছিল ফোন যোগাযোগ করার মধ্য দিয়ে আমাদের যে প্রোগ্রামগুলো, সেগুলো আমরা ডিক্লেয়ার করেছি, সেই প্রোগ্রামগুলো আমরা করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে হচ্ছে যখন হচ্ছে কারফিউ যখন শিথিল করে, প্রথম সাংস্কৃতিক কর্মীরা হচ্ছে রাস্তায় নামে। তো সাংস্কৃতিক কর্মীদের যখন রাস্তায় নামে, এরপরে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে স্টুডেন্টরাও রাস্তায় নামা শুরু করলাম, এবং সাথে সাথে আমরা মাঠের কর্মসূচি এবং অনলাইন কর্মসূচি, 2 কর্মসূচি আমরা নিতে থাকি। আপনারা জানেন যে আমরা যে কর্মসূচিটা নেই, যে মার্চ ফর জাস্টিস হাইকোর্টের ওখানে, সেদিনও কিন্তু আমাদের জন্য খুব স্মরণীয় একটা দিন। কারণ এমন একটা দিন যে চারপাশেই হচ্ছে পুলিশ, চারপাশে সেনাবাহিনী, আর চতুর্দিক থেকে স্টুডেন্টরা আসার চেষ্টা করছে মার্চ ফর জাস্টিসে, তারা হচ্ছে অংশগ্রহণ করবে। সেখানে হচ্ছে আইনজীবীরাও ছিল, আইনজীবীরা হাইকোর্টের ভেতরে ছিল, তারাও বেরোতে পারছিল না, বেরোতে দিচ্ছিল না পুলিশ। আর পাশ থেকে হচ্ছে অন্যান্য দিক থেকে যে স্টুডেন্টরাও আসবে, সেই জায়গাটুকু হচ্ছে পুলিশরা কিন্তু দিচ্ছিল না। যেখান থেকে আসছে স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করছে তারা। তো এমন একটা সময় ত্রিমুখী, 3 দিক থেকে হচ্ছে স্টুডেন্ট একদম প্ল্যানফুলি আমরা মার্চ ফর জাস্টিসের জন্য হচ্ছে 3 দিক থেকে আমরা হচ্ছে একদম হাইকোর্টের ওইখানে যাই, এবং হচ্ছে ওখানে পুলিশ পিছু হটতে বাধ্য হওয়ার পরে আইনজীবীরাও তখন হচ্ছে শৃঙ্খল ভেঙে তারা হাইকোর্ট থেকে বেরিয়ে তারা হচ্ছে হাইকোর্টের যেই সামনে যে জায়গাটা আছে, শিক্ষা চত্বরে যে জায়গাটা আছে, সেখানে তারা আসে। তো সেখানে আসার পরে আমাদের হচ্ছে সেদিনে সেই প্রোগ্রামটা আমরা সফলভাবে পালন করি, এবং আইনজীবীদের একটা ভালো ভূমিকা ছিল। এবং এর পরবর্তীতে আপনারা জানেন যে 3 আগস্ট আমরা হচ্ছে প্রথম এখানে যে বাম সংগঠনগুলো আছে বা আরও যারা ছিল, তারা কিন্তু এখানে 1 দফা দাবিতে তারা হচ্ছে দ্রোহযাত্রা পালন করে, এবং প্রেস ক্লাব থেকে সেটা শুরু হয়, প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত আমাদের দ্রোহযাত্রা। এবং আমাদের দাবি ছিল একটাই, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এবং 2রা আগস্ট, তারপরে হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা 4ঠা আগস্ট হচ্ছে শহীদ মিনারে আবার বড় একটা প্রোগ্রাম আয়োজন করি। সেখানে প্রায় 1,00,000 খানেক মানুষ কিন্তু সেখানে জড়ো হয়, এবং সেখানে আমরা বলি যে আমাদের যে 9 দফা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেই 9 দফা দাবি থেকে আমরা তখন 1 দফা দাবিতে উপনীত হই, যে ঢাকা আসো জনতা, ছাড়তে হবে ক্ষমতা, মার্চ টু ঢাকা। এই কর্মসূচির মধ্য দিয়ে এরপরে জানেন যে এই কর্মসূচিটা আমাদের 6 তারিখে ছিল, কিন্তু কর্মসূচি যখন আমরা ডিক্লেয়ার দেই তখন আমরা জানি না যে আমাদের হচ্ছে কারফিউ দিয়ে দেয় অনির্দিষ্টকালের জন্য আবার। তো তখন আমরা আবার রাত্রে হচ্ছে আমাদের ডিসিশন চেঞ্জ হয়, এবং চেঞ্জ হয়ে আমরা সেটাকে 5 তারিখ করি। এবং 5ই আগস্ট আমরা বিভিন্ন পয়েন্টে, এই 4ই আগস্ট রাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মানুষ হচ্ছে পিক আপ ভ্যানে করে, কেউ হচ্ছে ট্রাকে করে, কেউ হচ্ছে অ্যাম্বুলেন্সে করে তারা হচ্ছে ঢাকায় আসে। এবং ঢাকায় এসে তখন তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা থাকে, এবং যখনই দেখে যে সেনাবাহিনী পিছু হটছে, তখনই কিন্তু আমরা ছাত্ররা সবাই মিলে সেই শাহবাগে যাই, এবং শাহবাগে যেয়ে তখন আমরা
শাহবাগে আমাদের যেই বক্তব্য যে গণভবন অভিমুখে আমাদের যাত্রা এবং হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে হচ্ছে আমাদের যে পদযাত্রা সেটা শুরু হয় এবং সেই পদযাত্রার মধ্যেই আমরা সংবাদ পাই যে শেখ হাসিনা পতন হয়েছে, সে পদত্যাগ করেছে এবং সে দেশ হতে পলায়ন করেছে। তাহলে এই ছিল আসলে জুলাইয়ের যে ঘটনা। কিন্তু এর পরবর্তীতে কি ঘটেছে? এর পরবর্তীতে কিন্তু এই যে জুলাইয়ে যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে এই সংবাদগুলো কিন্তু আমরা জুলাইয়ের ওই সময় কিন্তু প্রপারলি আমরা কেউ পাইনি। কিন্তু এর পরবর্তীতে যখন নাকি নেট হচ্ছে সচল হলো তখন কিন্তু সেই চিত্রগুলো আমাদের সামনে ভেসে আসতে থাকলো। এই যে এত স্টুডেন্ট যারা হচ্ছে আমরা বলতাম যে এই জেনারেশনকে টিকটক জেনারেশন, কিন্তু সেই টিকটক জেনারেশন কিন্তু দেখিয়ে দিল যেটা কিন্তু বুক চিতিয়ে আসলে দেশের জন্য কিন্তু নিজের জীবনটা দিতে পারে। 15 বছরের যে ক্ষোভ, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, মানুষের জীবনে যে নাবিশ্বাস উঠে গেছে একদম, মানে মানুষ কোনো রকম খেয়ে পড়ে বাঁচছে, এখানে শিক্ষার যেই ব্যয় এখানে বাড়ছে, এই যে ক্ষোভ, সেই ক্ষোভটাই কিন্তু শুধু ছাত্রদের না, সেটা কিন্তু আপামর সাধারণ জনতার মধ্যে কিন্তু সেই জায়গাটা তৈরি করেছিল, যার ফলে কিন্তু এখানে কিন্তু একটা গণ আন্দোলন গড়ে উঠেছে এবং একটা গণ অভ্যুত্থান কিন্তু আসলে সফলভাবে এখানে হয়েছে। আমরা ছাত্ররা একা মিলে কখনোই এই আন্দোলন করতে পারতাম না। ছাত্ররা আন্দোলন করলেও সেই আন্দোলন কতটুকু যেত সেটা কিন্তু আমরা জানতাম না যদি জনগণ এখানে আমাদের সাথে না থাকতো। তাই জনগণের যে বিশাল যে অংশ, এই যে আপামর জনতার আমাদের যে অংশগ্রহণ, তাহলে আমাদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে যে আমরা আরেকটা দেশ আমরা এখানে নতুন একটা সূর্যোদয় আমাদের এখানে হয়েছে। তাহলে এই যে আমরা বৈষম্যের কথা বলছি এখানে, যে বৈষম্য গত 16 বছর কেন, আমি যদি বলি 71-এর পর থেকে এই বৈষম্য হয়ে আসছে, তাহলে এই বৈষম্যের তো আসলে অবসায়ন দরকার। তাহলে সেই অবসায়নটা কিভাবে হবে? এই যে গণ অভ্যুত্থানটা হলো 2024, এটার মধ্য দিয়ে আমাদের একটা জায়গা কিন্তু আমরা মনে করি যেটা হয়েছে, আমরা কিন্তু কথা বলার অধিকারটা ফিরে পেয়েছি, প্রশ্ন করার অধিকারটা কিন্তু ফিরে পেয়েছি। আমরা কিন্তু কোথাও অন্যায় হলে কিন্তু প্রতিবাদ করার যে অধিকারটা, সেই অধিকারটা ফিরে পেয়েছি। তাহলে 24 আমাকে যেই দিশাটা দেখিয়ে গেল, 71-এর শহীদ রুমিরা যেই দিশাটা আমাদের দেখিয়ে গিয়েছিল, এবং আবু সাঈদ এসে, মীর মুগ্ধ এসে, ফায়াজ এসে আজকে 24-এ আমাদেরকে যেই পথটা দেখিয়ে গেল, এই পথটাকে যাতে আমরা আরও সামনের দিনে আরও মানে সুদীর্ঘ পথে যাতে আমরা পরিণত করতে পারি এবং বৈষম্য দূর করে স্বাধীন বাংলার যেই প্রকৃত যে আকাঙ্ক্ষা, জনমানুষের একদম আকাঙ্ক্ষা, রুট লেভেল থেকে যে আকাঙ্ক্ষা, সেই মানুষের আকাঙ্ক্ষা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, তেমন একটা রাষ্ট্র যাতে প্রতিষ্ঠা হয়। সেই রাষ্ট্র যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে আমরা ততদিন পর্যন্ত মাঠে থাকব এবং মাঠে থেকে এই আন্দোলনগুলো পরিচালনা করব। যতদিন জীবনে মানে যতদিন দেহে প্রাণ আছে এতটুকু বলতে পারি যে রাজপথে থাকব এবং সংগ্রামের সাথে, মর্যাদার সাথে, প্রত্যেকটা মানুষের মর্যাদা যাতে এখানে নিশ্চিত হয় সেই অঙ্গীকার নিয়ে হচ্ছে নিজের জীবন পর লড়াই করে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহিনুর সুমি। আমাদের আজকের এই আয়োজনের শেষ বক্তা শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা। শাকিল ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলার শিক্ষার্থী ছিলেন। তার আগে তিনি স্কুল এবং কলেজের পড়াশোনা করেছেন। আমাদের পাঠশালা বলে আমাদের বন্ধুদের একটি জনবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান থেকে। শাকিল অগাস্টের 4 তারিখে মিরপুর এলাকাতে ছাত্রলীগের হেলমেট বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাথায় তার গুলি লাগে এবং উনি মারা যান অগাস্টের 6 তারিখে। শাকিলের একজন আমাদের পাঠশালার শিক্ষক লিখেছেন ওই দিনের ঘটনা, যে ওই দিন ওইখানে যখন জমায়েত হচ্ছে মিরপুরের যে জায়গায় ওনারা থাকেন সেখান থেকে ওনারা মিরপুর 10 নম্বর গোল চক্করের দিকে যাচ্ছিলেন। এলাকাবাসী অনেকে, প্রায় 1000 খানেক মানুষ একত্র হয়েছে, কিন্তু যেহেতু সামনে বন্দুকধারী মানুষ ছাত্রলীগ ছিলেন, তাই ঠিক সামনের সারিতে কে দাঁড়িয়ে মিছিলটা আগাবে সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন শাকিল এবং শাকিলের আরও কয়েকজন বন্ধু মিছিলের একদম সামনে গিয়ে হাঁটা শুরু করে
তারপরে তারা গুলিবিদ্ধ হয়। তা আমরা এখন শুনবো শাকিলের মা, এখানে শাকিলের সহযোদ্ধা বন্ধুরাও অডিয়েন্সে উপস্থিত আছেন। আমরা শুনবো শাকিলের মা আয়েশা বিবির কাছ থেকে। আপা। আমি ইয়াসিন, আমি শাকিলের বন্ধু। ছোটোবেলা থেকে পাঠশালায় একসাথে পড়াশোনা করে বড় হয়েছি। শাকিলকে যদি আর কি মানে শাকিল আমরা আর কি আন্দোলনের শুরুর দিকেই একসাথে ছিলাম। শাকিল প্রথমে অতটা অ্যাক্টিভ ছিল না, পরবর্তীতে অ্যাক্টিভ হয়। কিন্তু আমরা আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম যে আসলে আন্দোলনটা কোন দিকে যাবে, আন্দোলনটা কি হবে। এমনিতে শাকিল আর কি বলতো যে শাকিল এইভাবে বলতো যে আমি আসলে অনেক কিছু প্রিডিক্ট করতে পারি। প্রিডিক্ট করার কথাটা কেন বললাম, আমরা অনেক মজা করতাম যেহেতু বন্ধু ছিলাম। আইসে প্রিডিক্ট করতে পারে। প্রিডিক্ট করার কথাটা বললাম, শাকিলের 27 তারিখের যে স্ট্যাটাস, শাকিল কবিতা লিখত, ছবি আঁকতো, আমরা একসাথে গান গাইতাম। প্রিডিক্ট করার কথাটা বললাম এই কারণে যে শাকিল 27 তারিখে লিখেছিল যে মানচিত্র আজ মৃত্যুনগরী, আর্তনাদ জমেছে পতাকায়, আমি পেয়েছি স্বাধীনতা নামে বুলেটের আঘাতে শেষ নিঃশ্বাস। শাকিলের 27 তারিখের আসলে এই লেখা। তারপরে 4 তারিখে তার মাথায় গুলি লাগা, তারপর মাথায় গুলি লাগার পরেও তাকে আর কি তাকে বাড়ি দেওয়া মাথার ভিতরে। আমি ওদিনকার ছিলাম। আর এছাড়া আর কি শাকিলের রাজনৈতিক দর্শন কী ছিল, একদিন আর কি আমি সোহাগ, রাজীব মিশু স্যারের বাসায় যাই। ওদিন মিশু স্যারের এক বন্ধু ছিল, মিশু স্যারের বন্ধু বলতেছিল শাকিল যেহেতু বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিল ওদিন, তাই আর কি শাকিলকে জিজ্ঞেস করছিল যে তোমার রাজনীতি কী। তখন শাকিল বলছিল যে আমার রাজনীতি হলো কফিল আহমেদের গান। মানে একটা মানুষ আসলে মানে মানে কতটা আর কি মানে ওর ডেপথ আসলে আমরা কোনো দিন ধরতে পারি নাই। ইভেন আসলে মানে মানে আমি যখন আর কি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আমি আর কি কোনো সময় নেতা হইতে চাইনি। আমি শাকিলের মতো এত সাহসীও না, মানে বন্ধু হিসাবে ওই সবসময় আমার কাঁধে হাত দিত, বলতো যে কি যে হারাইছি। ওই আমার সাহসটা ছিল আর কি শাকিল। আমরা একসাথে অনেক আর কি এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অনেক দিন মানে আমরা একসাথে ধর্ষণ বিরোধী লং মার্চ করছি, সুন্দরবন বাঁচা আন্দোলন করছি, আরও অনেক আন্দোলন একসাথে করছি। আমরা আসলে ইভেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসাথে করছি। আমি এত সাহস কোনো সময় পাইতাম না। শাকিল সবসময় আমার সাহসটা ছিল যে ওই সবসময় ব্যারিকেডটাতে সর্বপ্রথম হাতটা দিত। শাকিল এই সাহসটা ছিল। ইভেন 4 তারিখে যেদিন আমরা যাই 10 নম্বরে, ওদিন আসলে এত স্টুডেন্ট ছিল না। শাকিলের ওদিনকে আসার কথা ছিল না। আমরা এর আগের দিন রাতের বেলা কার্ড খেলতেছিলাম, তখন আমাদের সিদ্ধান্ত হয়েছে শাকিল একটু অসুস্থ ছিল। শাকিল বলছে যে আমি আসবো না, আমার বাসা খুঁজতে হবে। ওরা যে বাসাটায় থাকে সেই বাসাটা ছেড়ে দিছে, বলতেছিল যে আমার বাসা খুঁজতে হবে, আমি তোদের সাথে যাব না, তোরা যা, যদি যুক্ত হইতে পারি তাইলে যুক্ত হব না। পরে আমাদের এলাকার আমাদের স্কুলের কিছু ছেলেপেলে নিয়ে রোজিনা, আমি, রফিক স্যার, রাজীব আজকে আসে নাই, আমরা সবাই একসাথে যাই 10 নম্বরে। তখনও অত স্টুডেন্ট ওইখানে জমা হয় নাই। তখন আমরা মানে আমরা ওইখানে গিয়ে জেনে গেছি যে আসলে 10 নম্বর গোল চত্বরে মানে ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা আর কি অস্ত্র নিয়ে আর কি ওইখানে অবস্থান করতেছে। আমরা যদি এই কয়জন মানুষ মিলে ওইখানে যাই তাহলে আসলে আমাদের মরা ছাড়ার কোনো উপায় নেই। পরবর্তীতে আমরা প্ল্যান করলাম যে তাহলে যেহেতু আমরা এখানে আসি কয়েকজন, তাইলে আমরা এলাকার ভিতরেই
মিরপুর যেহেতু আমাদের সকলেরই ভালোভাবে চেনা, আমরা এলাকার ভিতরেই মিছিল শুরু করছি। এলাকার ভিতরে মিছিল দিতে দিতে আর কি অনেকক্ষণ ঘোরার পরে আর কি তখন আর কি প্রায় আমি শুরু করছিলাম। ইমরান ভাই আমাকে সাপোর্ট দিচ্ছিল, আমাদের এলাকার ইমরান ভাই, উনি ঢাকা কলেজের সমন্বয়ক। ইমরান ভাই সাপোর্ট দিচ্ছিল, আমি স্লোগান দিতে আগাচ্ছি। যখন আইডিয়ালের মোড়ে যাই তখন আমরা 3-4 হাজার স্টুডেন্ট অলরেডি হয়ে গেছি। এই সাইডে 3-4 হাজার স্টুডেন্ট, কাজীপাড়ার দিকে 2 নম্বরের ওই সাইডটাতে, মানে চারো সাইড দিয়ে আর কি আমরা স্টুডেন্ট। কিন্তু আসলে এত বন্দুক, এত অস্ত্র, এত বোমা, মানে এগুলির সামনে আসলে আমরা আসলে তখন কিছু আমরা একবারে অসহায়। মানুষকে যে পাখির মতো চোখের সামনে মারা হইল, মানে এটা আর কি আমি এখন পর্যন্ত রাতে ঘুমাইতে পারি না। 4 তারিখের পর থেকে আমি এখন পর্যন্ত রাতে ঘুমাইতে পারি না। ইভেন কালকে রাতেও আমি ঘুমাই নাই। আমি এখনও ক্যাম্পাসে যাই না। আমি কোনো কিছু পড়তে গেলে মনোযোগ দিতে পারি না। এটা শুধু আমার অবস্থা না, এটা ম্যাক্সিমাম ছাত্রের অবস্থা, যে আসলে ছাত্ররা এখনও ঘুমাইতে পারতেছে না। তারপরে শাকিল আমাকে ফোন দেয়, আমি ওর ফোনটা তুলতে পারি নাই। কারণ তখন আমি 2 জনকে রেস্কিউ করতেছিলাম। আমার এই এলাকার আর কি আমি চিনি আর কি, মিরপুরে আমরা যারা থাকি প্রায় মানুষকেই আর কি আমার চেনা। কারণ ওই আশেপাশটাতে আর কি ওই ছেলেগুলি আমাদের এলাকারই ছিল। ওদেরকে বেধরম কোপাইছে, মাথা কোপ দিয়ে একবারে ফাঁকা করে ফেলছে। 2টা ছেলে, ওদের বয়স 14-15, এর বেশি না। বাচ্চা ছেলেদের কি বিভৎসভাবে যে এরা ইয়া করলো। তারপরে আমি ওদেরকে কেউ নিয়ে যাচ্ছিল না, আমি নিয়ে গেলাম। শাকিলের ফোনটা ধরতে পারি নাই, নিয়ে আর কি ইসলামিয়া হসপিটালে গেলাম। আমি কল্পনাও করতে পারি নাই যে শাকিল আসলে এইভাবে আমার চোখের সামনে আসবে। ইসলামিয়া হসপিটালের আমি যখন ইমার্জেন্সিতে, তখন আমি শাকিলকে দেখি, আমার এলাকারই ছোট ভাই নাজমুল, ওরা আসছে, আয়শা বলতেছে, ভাই আপনার বন্ধুকে আপনি বুঝে নেন। ওরা দেখছে মানুষকে কীভাবে গুলি করতেছে, ওদের সাহস কি যে ওর এক সিনিয়রকে নিয়ে আসছে। তারপরে ওরা ওদের একটুকু ভয় নেই, ওরা আবার 10 নম্বরে গেছে, ওরা ঢাল হয়ে দাঁড়াইছে আর কি। ইভেন শাকিল যে মারা গেছে, ওই আসলে মাথায় গুলি খাইছে, ওরা ব্যারিকেড তৈরি করে গুলি খাইছে। আমি কি বলবো, আসলে আমি যদি শাকিল হইতে পারতাম তাহলে হয়তো অনেক ইয়া হইতো। ইভেন পাঠশালার প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন যে আমি শাকিল হইতে চাই। ইভেন আমার নিজের এখন স্বপ্ন যে আমি আসলে শাকিল হইতে চাই। শাকিল প্রাণ প্রকৃতি নিয়ে চিন্তা করতো, শাকিলের কবিতাতে প্রাণ প্রকৃতির কথা থাকতো, শাকিলের ছবিতে শাকিল একজন শিল্পী ছিল, কবি ছিল। ইভেন শাকিল একজন রাজনৈতিক কর্মী ছিল। শাকিল আসলে অনেক কিছু ছিল। শাকিলের ডেপটা আসলে আমরা কখনো ধরতে পারি নাই, এখনও কতটুকু ধরতে পারছি আমি জানি না। কারণ একটা মানুষ আসলে কতটা সমৃদ্ধ চিন্তা করলে আসলে তার নিজের ভবিষ্যৎ আসলে নিজের হাতে লিখে যেতে পারে। যে মানচিত্র আজ মৃত্যুনগরী, আর্তনাদ জমেছে পতাকায়, আমি পেয়েছি স্বাধীনতা নামে বুলেটের আঘাতে শেষ নিঃশ্বাস। আসলে আর কিছু বলতে চাই না, কিন্তু কিছু কথা আর কি বলতে হচ্ছে যে কেমন বাংলাদেশ আসলে দেখতে চাই, সেটা নিয়ে আর কি একটু ভাবনা আছে। ইভেন আসলে এখন পর্যন্ত শহীদের যে তালিকাটা করা হয়েছে সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। তারপরে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক না, কিন্তু আমার এলাকায় আর কি যারা আহত হয়েছে তারা আর কি আমাকে ফোন দেয় মাঝে মধ্যে। ইভেন এলাকার নানা ক্রাইসিসে আমাকে ফোন দেয় যে ইয়াসিন, যেহেতু আর কি শাকিলের জন্যই আর কি আমার এলাকায় আমার পরিচিতিটা বাড়ছে। আমরা ওইখানে আমার মির 2 নং ওয়ার্ডেই 2 নং ওয়ার্ডেই 8 জন আর কি, হাসান, তারপরে আলভি, ওরা আমার পরিচিত। হাসান, আলভি, আর কয়েকজন আছে, আকাশ আছে, লিটন আছে। ওরা আর কি এই ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে
শহীদ হয়। ছাত্র শহীদ হয় মানে আমি যারা আহত হয়েছে বা যারা শহীদ হয়েছে আসলে তাদের পরিবারের খোঁজ নেওয়া, তারপরে তাদের কাছে যাওয়া, আসলে আমি দেখলাম যে যারা স্বেচ্ছাসেবক তারা হয়তো কিছু জন যাচ্ছে, তারপরে যারা আর কি আহত হয়েছে তাদের লিস্টটাও সঠিকভাবে হচ্ছে না। আমি চাই খুব দ্রুত আহত আর নিহতদের লিস্টটা করা হোক। ইভেন আর রাজনীতিক ব্যাপারটা হলো যে আসলে মানে এখন পর্যন্ত যে 1971 সালের যে আর কি হিস্টোরি, যেই হিস্টোরিকে আর কি ইয়া করে এই সরকারটিকে ছিল, ইভেন একটা মানে মানুষকে সামনে এনে, ইভেন ভারতের একটা সফট কর্নার আছে, আমরা যদি সেই মানে প্রকৃত মানুষদের যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, মানে নতুন করে ইতিহাসটা তৈরি করতে, মানে এই আন্দোলন থেকে শুরু করে 1971 সাল থেকে যারা আসলে মানে যারা আসলে মানুষের জন্য কাজ করছে, মানুষের দৃষ্টান্ত, মানুষের নেতা, তারা যাতে আসলে সকলের সামনে আসে। আমাদের ইভেন শিক্ষা ব্যবস্থাটা আসলে কেমন হবে এগুলি নিয়ে আসলে এখন কথা হচ্ছে। আমাদের আমাদের সমাজটাকেও সংস্কার করতে হবে, মানে কারণ সকলেই আসলে রাষ্ট্র সংস্কারের কথা বলে, সমাজ সংস্কারের কথা আসলে খুব কমই শুনতে পাওয়া যায়। কারণ আমরা যদি তৃণমূলকেই সংস্কার করতে না পারি তাহলে আসলে একটা রাষ্ট্রকে সংস্কার করা সম্ভব না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই পড়তেছিলাম, যেহেতু আমাকে আর কি কিছুদিন আগে বলছিল যে তুমি শিক্ষা নিয়ে কিছু বলো, তাই এছাড়া জানালার ধারে তত্ত্বচান এগুলি আর কি, তারপরে আপনাকে বলছি স্যার। কিন্তু রাশিয়ার চিঠি পড়ার সময় আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা ছিল, কথাটা তো ভালো মতো মনে নেই, কিন্তু উনি বলতেছিল শিক্ষাই আসলে সকল সমস্যার রাস্তা। তাই জন্য আর কি, যেহেতু আমরা একটা ম্যাস মুভমেন্ট করছি, আর মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মানে এখন দেখা গেল যে কারিকুলামটাকে আর কি, যেই কারিকুলামে আর শিক্ষার্থীরা পড়াশোনা করতেছিল সেই কারিকুলামটাকে স্থগিত করে আবার আগের কারিকুলামে নিয়ে আসা হলো। আসলে আমরা কি এই কারিকুলামই চেয়েছিলাম যে আসলে আবার সেই ক্যারানেই তৈরি করা হবে আর কি। তাই চাই যে আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে, সমাজ সংস্কার নিয়ে, ইভেন ভাইয়া যে বলল যে এখনও আসলে সমাজে অনেক বৈষম্য আছে বলতে মানে প্রতিটা জায়গায় জায়গায় আছে, সেই বৈষম্য যাতে ঘুচে যায় এগুলি নিয়ে আসলে আমার দাবি যে যেহেতু আসলে আমরা বৈষম্য বিরোধী আর কি একটা আন্দোলন করছি, তাই জন্য আমি চাই যে সমাজে আর কোনো বৈষম্য না থাকুক, সাম্য, মানে যাতে আমাদের সমাজে সাম্য মানবিক মর্যাদা এগুলি গড়ে ওঠে, এই বলে আর কি আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ ইয়াসিন। আপনাদের সবাইকে আমাদের দৃকের পক্ষ থেকে এবং এখানে উপস্থিত সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের অভিজ্ঞতা, আপনাদের শোক এবং সাহস আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সাহসের যে ইতিহাস সেটা মনে রাখার প্রত্যয় ব্যক্ত করে আজকের এই উদ্বোধনী আয়োজন এখানে শেষ করছি। এক্সিবিশনটা দোতলায়, আসেন আমরা সবাই এক্সিবিশনটা দেখি, আর নাস্তার আয়োজন আছে 9 তলায়। সবাইকে ধন্যবাদ।